আওয়ামী লীগ বিএনপির বাইরে রাজনীতির তৃতীয় ধারা, রাজনীতির তৃতীয় শক্তি বা বিকল্প শক্তির প্রয়োজনীয়তার কথা অনেক দিন ধরেই শুনে আসছি আমরা। এ ধরনের রাজনৈতিক শক্তির উত্থানের চেষ্টাও অনেক দেখেছি আমরা, কিন্তু এখন পর্যন্ত কোনো চেষ্টাই সফল হয়নি। তবুও সেই চেষ্টা চলছে। ৩ গতে আজ শুরুতে আমরা কথা বলবো রাজনীতির তৃতীয় ধারা নিয়ে। আমাদের আজকের বিষয় নিয়ে কথা বলবেন প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিবির চেয়ারম্যান ডক্টর ফেরদৌস আহমেদ কোরেশি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড রাজেকুজ্জামান রতন। এছাড়াও যথারীতি আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, তারাও আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করবেন, চাইলে তাদের মতামত দিতে পারবেন। আমরা শুরু করতে চাই ডক্টর ফেরদৌস আহমেদ কোরেশি আপনাকে দিয়ে। বিএনপি আওয়ামী লীগের বাইরে তৃতীয় ধারার কোনো রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা কি আছে আসলে? দেখুন, বিষয়টা প্রথমে স্থির করতে হবে যে আমরা তৃতীয় ধারা বলতে কি বুঝাচ্ছি। মানে এই দুটো দলের বাইরে আরেকটি রাজনৈতিক দল বা শক্তি। একটা দেশের রাজনীতিতে দুটোর বাইরে আরেকটা মানে তিনটা থাকবে, এটাও তো কোনো নির্দিষ্ট সংখ্যা হতে না, অনেক দল আছে। আমি বলছি এই দুটোর বিপরীতে ওই মানের রাজনৈতিক দল। এই ব্যাপারে আমার বক্তব্য যদি আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমাদের দরকার হচ্ছে, আমরা একটা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের রাজনীতিতে বিভিন্ন মতের যে প্রতিনিধিত্ব, সেটা সঠিকভাবে জাতীয় রাজনীতিতে প্রতিফলিত হোক, সেখান থেকে সংসদে প্রতিফলিত হোক, মূলত জাতীয় সংসদে। তো সেটার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যথার্থ একটি নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক মতবাদের যথাযথ প্রতিফলন আমাদের জাতীয় সংসদে হতে পারে। দুর্ভাগ্যবশত আমরা কিন্তু সে ধরনের নির্বাচন কখনোই করতে পারছি না। আমাদের নির্বাচনের কালচার এবং রাজনীতির কালচার ব্যক্তিকেন্দ্রিক, দল কেন্দ্রিক এবং প্রতীক কেন্দ্রিক, যেটাকে আমি অনেক সময় বলি প্রতীক পূজার পর্যায়ে আমরা চলে যাই। যে একটা ইলেকশনে জিতলো, সে নামও জানে না, বলবে যে আমি অমুক মার্কায় ভোট দিয়েছি, আমার লোক জিতেছে কি হেরেছে। কাজে এই জায়গায় আমার দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে। প্রথমত, আমাদের দেশের তৃতীয় শক্তি বলতে বোঝায় যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে দুটাকে ভেঙে চুরে দিয়ে কেউ একজন এসে ক্ষমতা নিয়ে নিক। তো সাধারণভাবে বাংলাদেশের মানুষ তৃতীয় শক্তি বললে মনে করে উত্তরপাড়া, মানে রাজনীতির বাইরের কোনো শক্তি, রাজনীতির বাইরের কোনো শক্তি, এবং সেটাই মানুষের মনের মধ্যে কিন্তু গেঁথে আছে। আমি মনে করি যে এখানে তৃতীয় ধারা কথাটাই একটা বিভ্রান্তিকর। প্রকৃত অর্থে এখানে চতুর্থ নয় কেন, পঞ্চম নয় কেন, ষষ্ঠ নয় কেন, সপ্তম নয় কেন, আমাদের জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি, আমরা অবশ্যই দেখব যে রাজনীতির যে স্পেকট্রাম, রংধনু, সেখানে অনেক রং আছে। দক্ষিণপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, মধ্য বামপন্থী, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা লক্ষ্য নিয়ে সমাজকে উন্নয়ন করা, দেশকে পরিচালিত করা, সে ধরনের বক্তব্য নিয়ে ছোট বড় নানান শক্তি আছে। একটা দল যদি ছোট হয় কিন্তু তার যদি সুনির্দিষ্ট একটা বক্তব্য থাকে, একটা এজেন্ডা থাকে, এবং তার যদি ধরুন সারা দেশে 1% লোক সমর্থক আছে, তাহলে সেই 1% লোককেও আপনার হিসাবে আনতে হবে। তাহলে আনতে হলে আপনার নির্বাচন পদ্ধতিটা এমন হতে হবে যাতে করে এই 1% লোক রিপ্রেজেন্টেড হতে পারে, তার অন্তত একজন লোক সংসদে যেতে পারে। আমাদের বর্তমান সিস্টেমে এটা ইম্পসিবল। জি, আবার ফেরত আসবো আপনার কাছে। রতন ভাই, তিনি গণতান্ত্রিক চর্চার সামগ্রিক বাস্তবতা কেমন হওয়া উচিত তেমনটা বলেছেন, কিন্তু যেই জায়গাটা আমাদের আজকের বিষয়, যে বিএনপি আওয়ামী লীগের উপরে মানুষ অনেক বেশি বীতশ্রদ্ধ, এই দুটো দলকে তারা ক্ষমতা এবং ক্ষমতার বাইরে দেখেছে একই রকম। এই বক্তব্য যারা বিশ্বাস করেন তারাই বলছেন যে বিকল্প শক্তি, তৃতীয় শক্তির উত্থানের প্রয়োজন। আপনি কি মনে করেন সেই প্রয়োজনীয়তা আছে, বা এই দুটো দল কি এমনভাবেই ব্যর্থ হয়েছে যে তাদের বিকল্প দরকার? আসলে ব্যর্থতার মানে ব্যাখ্যাটা হওয়া দরকার যে আমি রাষ্ট্র পরিচালনায় সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছি, সেটা যেমন ব্যর্থতা, কিন্তু আমি আবার ক্ষমতায় টিকে আছি, সেটা হচ্ছে তাদের সাফল্য। এই দুটো দলকে কেন্দ্র করে দুটো বলয় আছে এখানে, কিন্তু শুধু দুটো দল নয়। আওয়ামী লীগকে দেখতে হবে যে আওয়ামী লীগের প্রভাবাধীন একটা বলয় আছে, বিএনপির প্রভাবাধীন একটা বলয় আছে, এবং এই দুটোই কিন্তু আবার বুর্জুয়া রাজনীতির একটা ধারা। এবং এটা শুধু আমাদের দেশে নয়, এই ধারাটা সৃষ্টি করার একটা ইতিহাস আছে
এবং এর একটা পরিণতি আছে। আমেরিকাতে আমরা দেখছি যে 125 বছর ধরে দুটো ধারা চলছে, একটা ডেমোক্রেটিক, একটা রিপাবলিকান। একটার প্রতীক হচ্ছে গাধা, আর একটার প্রতীক হচ্ছে হাতি। মানুষ গাধা এবং হাতির মধ্যে 125 বছর ধরে ঘুরপাক খাচ্ছে, এর বাইরে আর কোনো বিকল্প নাই। বুর্জোয়ারা দেখেছে যে দ্বিদলীয় একটা মনস্তাত্ত্বিক গড়ন যদি তৈরি করা যায়, ফ্রম প্রেসিডেন্ট টু একদম পিজেন্ট, একদম গ্রামের সাধারণ কৃষক থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই দুটো ধারায় ভাগ হয়ে থাকবে, একজনকে অপছন্দ হলে আরেকজনের জায়গায় চলে যাবে, আমার নিজের কোনো যোগ্যতার প্রয়োজন নেই, অন্যের অযোগ্যতাই হচ্ছে আমার যোগ্যতা, এরকম একটা মানসিকতা দিয়ে যদি মানুষকে আটকে রাখা যায়, তাহলে আর রাজনীতির যে নীতি সেটাকেও আলোচনায় নিয়ে আসবে না। তখন রাজনীতিটা হয়ে যাবে 4M এর একটা খেলা। 4M কোনটা বলছি? মানি, মাসল, মিডিয়া অ্যান্ড মার্কা। যাদের টাকা আছে, যাদের পেশি শক্তি আছে, যাদের মিডিয়া যাদের পক্ষে থাকবে এবং যারা একটা নির্দিষ্ট মার্কা নিয়ে কাজ করবেন, তাহলে এই 4M এর মধ্যে হারিয়ে যাবে মানুষের মরালিটি। আর একটা যে এম, সবচেয়ে বড় কথা, যে আমি মূল্যবোধে যেটাকে ঠিক মনে করি তার পক্ষে দাঁড়াবো, তার চাইতে বড় কথা একে ভোট দিলে ও যদি হেরে যায়, অথবা ওকে ঠেকাবার জন্য একেই নিয়ে আসতে হবে। এইরকম একটা মনস্তাত্ত্বিক গড়ন যখন সমাজে থাকে, তখন চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, যাচাই এবং বাছাই করার স্বাধীনতা, গ্রহণ এবং বর্জনের স্বাধীনতা, এগুলো কাগজে লেখা থাকে, জীবনে তার প্রতিফলন ঘটে না। যে কারণেই আমরা বলেছি যে তৃতীয় শক্তি নয়, একটা বিকল্প শক্তি চাই। সেই বিকল্পটা কেমন হবে? প্রগতিশীল হবে, গণতান্ত্রিক হবে এবং মানুষের পক্ষে হবে। তো আমরা এই জন্যই বলছি যে এই দুই বলয়ের বাইরে আর একটা বলয় যেটা সৃষ্টি করা দরকার, তা না হলে মানুষ এর মধ্যে আবর্তিত হতে থাকবে। আবর্তনের একটা সুখ আছে, কিন্তু তাতে পরিবর্তন আসবে না। আমি একই জায়গায় আবর্তিত হতে থাকবো, কিন্তু আমি কোনো পরিবর্তন দেখব না। এই প্রগতিশীল ধারার রাজনীতির সাথে আপনি যুক্ত আছেন, তারা কেন বিকল্প হতে পারছে না সেটা শুনবো। তার আগে আমরা প্রশ্ন দিতে চাই। কে প্রশ্ন করবেন? জি, আপনি। কাজী সাকিব বলছি, আমি একটা প্রাইভেট ফার্মে আছি। আমার প্রশ্ন হচ্ছে, শ্রদ্ধেয় কমরেড রাজ্জাকুজ্জামান রতন, আপনি বলেছেন যে 140 বছর ধরে আমেরিকা একটা ধারায় আছে, সেটা হচ্ছে যে একটা গাধা এবং একটা হাতি। কিন্তু ওনারা যে গণতন্ত্রের যে কালচারটা করতেছেন, আমরা এই দুটি ধারার মধ্যে এসেছি 1990 থেকে। আমার কাছে মনে হচ্ছে যে 1990-এর পরে থেকে আমরা গণতন্ত্রের যাত্রা করেছি, শুভযাত্রা করেছি। কিন্তু আমরা কেন পারতেছি না ওনাদের মতো গণতন্ত্রের যে কালচারটা, এটাকে আমরা কেন পারতেছি? তাদের মানের গণতান্ত্রিক চর্চা, তাদের মানে কেন আমরা পারতেছি না? খুবই দারুণ একটা প্রশ্ন করেছেন। যে আমেরিকায় কিন্তু এখন জেফারসনের আমেরিকায় নাই। আমেরিকা এখন সেই গণতন্ত্রের কথা সেখানে নাই, যেটা আমরা দেখেছি যে অ্যাটকিন্স নামে একজন ইতিহাসবিদ, তারপরে আমি বলবো যে যিনি বিচার বিভাগ নিয়ে কথা বলেছেন, গণতন্ত্র নিয়ে কথা বলেছেন, তিনি একটা কথা বলেছেন যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এবং সেটা কিন্তু আমরা আমেরিকাতে দেখছি যে অ্যাবসলিউট পাওয়ার কীভাবে তাদেরকে করাপ্ট করে দিচ্ছে। আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ ইরাক আক্রমণের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াচ্ছে। কই আমেরিকার নীতি কি পরিবর্তিত হচ্ছে? আমেরিকার এটা দেখে কিন্তু নোয়াম চমস্কি একটা দারুণ জিনিস লিখেছিলেন। সেটা বলেছেন যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, মানে জনগণের মতটাকেও কীভাবে ম্যানুফ্যাকচার করা হয়। এটা গণমাধ্যমের সঙ্গে যুক্ত, তারা সবাই জানেন যে কীভাবে জনগণের মতকে কীভাবে টুইস্ট করা হয় এবং শাসকদের দিকে টার্ন করে নিয়ে যাওয়া হয়। আমেরিকাতে তারপরে টিকে আছে কেন? আমেরিকার পুরো অর্থনৈতিক ব্যবস্থা দুটো ধারায় বিভক্ত। একটা হচ্ছে ওয়ার মেশিনারিজ, তারা প্রডিউস করে, আর একটা হচ্ছে কনজিউমারি গুডসের প্রডিউসার। সেক্ষেত্রে দেখবেন যারা ওয়ার মেশিনারিজ তারা একটা গ্রুপকে সাপোর্ট করে, আর যারা এই সমস্ত কনজিউমারি গুডস তাদের একটা। তেল ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, এইভাবে ভাগ হয়ে আছে। ফলে ওদের একটা শক্তিশালী অর্থনৈতিক কাঠামো আছে। প্রতিদিন $2 বিলিয়ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে ইনজেক্ট হচ্ছে। ফলে আমেরিকার যে প্রায় 16 ট্রিলিয়ন তাদের যে বৈদেশিক ঋণ, তা সত্ত্বেও আমেরিকার অর্থনীতিটা এতখানি শক্তিশালী যে অর্থনীতির মধ্যে ভাগাভাগি করে তারা টিকতে পারে। আমাদের দেশটা একটা দুর্বল অর্থনীতির দেশ। এখানে একজন যদি কন্ট্রাক্টরি অথবা লাইসেন্স পায়, আর একজনকে অভুক্ত থাকতে হয়। এই জন্য এখানে ভাগাভাগি করে এখানে এই দুই দল কিন্তু টিকতে পারছে না। এই জন্য এক দল ক্ষমতা থাকলে আর এক দলকে তার দমন করতে হয়। শক্তিশালী অর্থনীতির কারণে আমেরিকার সেই চর্চাটা ভালো হচ্ছে। আরেকটা প্রশ্ন নিতে চাই, আপনি। জি, আমি মল্লিকা দেবনাথ মৌ, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্ন হচ্ছে ডক্টর ফেরদৌস আহমেদ স্যারের কাছেই। সেটা হলো, আপনারা যে বলছেন বিকল্প ধারার একটা রাজনীতির দল দরকার, কিন্তু সেই রাজনীতি দল কি আপনাদের মতো পরীক্ষিত রাজনীতিবিদদের দ্বারা সম্ভব তৈরি করা? আপনাদের উপর কি জনগণ আস্থা রাখতে পারবে? জি, ধন্যবাদ। যারা চেষ্টা করছেন বিকল্প, এটা তো অবশ্যই ওনার প্রশ্নটা খুব পার্টিনেন্ট, এবং আমার মনে হয় যে দেশের সব মানুষের মনে এই প্রশ্নটা আছে যে অনেকে অনেক ভালো কথা বলছেন, ভালো ম্যানিফেস্টো দিচ্ছেন, ভালো বক্তৃতা করছেন, কিন্তু কেন এগোচ্ছে না? আমি কিন্তু ঘুরে ফিরে গত কিছুদিন থেকে এই জায়গাটায় আমি জোর দিচ্ছি আমার আলোচনায়,
যে আমরা আসতে পারছি না কারণ আমাদের আসার পথটা উন্মুক্ত নয়। যে দ্বিদলীয় ব্যবস্থার কথা উনি বললেন, বাধাটা যেটা কোথায়? আমেরিকা বা ব্রিটেনে আমরা দেখছি, সেখানে সেই পদ্ধতিটা আমরা গ্রহণ করেছি, যে নির্বাচনের পদ্ধতি, এই পদ্ধতিতে এর বিকল্প হতে পারে বলে আমার মনে হয় না। আমি নির্বাচন পদ্ধতি নিয়ে গত 20 বছর ধরে কাজ করেছি পৃথিবীর বিভিন্ন দেশের। আমার ধারণা হচ্ছে আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমাদের নির্বাচন পদ্ধতি। এই পদ্ধতিতে দ্বিদলীয় ব্যবস্থাই হবে, কারণ ওই যে উনি যেটা বললেন যে একটা দলের ব্যর্থতা আর একটা দলের সাফল্যের ভিত্তি, এবং এটা পালাক্রমে চলতে থাকে। আপনি ইউরোপে যান, ইউরোপে কিন্তু এই জিনিসটা নেই। কেন নেই? ইউরোপ এই নির্বাচন পদ্ধতিতে ইলেকশন হয় না। ইউরোপে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। সেটার মাধ্যমে একটা দেশে যতগুলো রাজনৈতিক শক্তি আছে সবারই পার্লামেন্টে কম বেশি প্রতিনিধিত্ব চলে আসে, তাদেরকে জোট সেভাবে মানাতে হয় না। আজকে যেমন আমরা দাবি করছি যে আওয়ামী লীগের একটা জোট আছে, বিএনপির জোট আছে, চলুন আমরা একটা জোট বানাই। আমার কাছে অনেকে আসে, অনেক বিভিন্ন দল মিলে বলে, আমি এই ব্যাপারটা একমত হই না, কারণ আমাদের অভিজ্ঞতা খুব তিক্ত। মানে জোটের রাজনীতির অনেক জোট হয়েছে, আমাদের এই ভাই সাহেবরা চেষ্টা করছেন, এর আগে হয়েছে ডক্টর কামাল হোসেন সাহেবকে নিয়ে আমরাও একটা জোট করেছিলাম গত নির্বাচনের আগে। আমার ধারণা হয়েছে যে এতে কখনোই কোনো কাজ হবে না, কেননা দল তৈরি হচ্ছে না, জোট তৈরি হচ্ছে, বা শুধুই নেতা থাকছে, শুধু নেতা থাকছে, কর্মী সমর্থক থাকছে, কর্মী সমর্থক সংগঠন থাকছে না। যতক্ষণ না সংগঠিত দল হবে, এবং সেই সংগঠিত দল যদি একত্রিত হয় তাহলে একটা বড় শক্তি তৈরি হবে। কিছু ব্যক্তি একত্রিত হয়ে যতবারই জোট করা হোক না কেন, কিছুদিন পরে ইকুয়েশনে একটু এদিক ওদিক হলে এটা ভেঙে যাচ্ছে। সেই কারণে নতুন নতুন উদ্যোগগুলো আমরা সফলতা দেখি। আমি সেই জায়গায় আমি বলবো, আমাকে একটু এটা বলতে পারি, এটা আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ, দিস ইয়াং পিপল দে শুড নো। পৃথিবীতে দু রকমের ইলেকশন হয় ব্রড সেন্সে। একটা হচ্ছে মেজরিটারিয়ান ইলেকশন, আমাদের দেশে যে পদ্ধতিতে হয়, আর একটা হচ্ছে প্রপোর্শনাল ইলেকশন, পিআর। মেজরিটারিয়ান ইলেকশনে একটা জায়গায় হয়তো 11 জন লোক দাঁড়ালো, ধরুন 100টা ভোট আছে, তো একজন 11 ভোট পেয়ে গেল, বাকিরা 10, 9, 10, 9, 10, 9 করে পেল। 11 জনের ভোট যে পেল সে জিতে গেল, অর্থাৎ 89 পিপল রিমেইন আনরিপ্রেজেন্টেড। এবং দেখা যায় আমাদের দেশে 31%, 32% ভোটে 70% সিট পেয়ে যায়। আমাদের আগে এই নির্বাচনগুলো যদি আপনারা দেখেন, দেখবেন দিস ক্যানট বি এ ডেমোক্রেসি, বিকজ পার্লামেন্টে তার 70% সিট আছে, রাস্তায় তার 30% লোক আছে। মানে জনগণের প্রতিনিধিত্বটা সঠিকভাবে হচ্ছে না। এইটার কারণে আজ থেকে 150 বছর আগে জন স্টুয়ার্ট মিল অ্যান্ড আদার্স, তারা ইউরোপে বিভিন্ন দেশের কিছু বিজ্ঞানী, কিছু ম্যাথমেটিশিয়ান, কিছু পলিটিশিয়ান, ইকোনমিস্ট মিলে তারা বললো যে নো, এই ইলেকশন পদ্ধতি চেঞ্জ করে একটা নতুন কিছু উদ্ভাবন করতে হবে। তারই পরিণতিতে ধাপে ধাপে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কনসেপ্টটা এসছে। সেটা হচ্ছে এই, যে দলের যত পার্সেন্ট সমর্থন থাকবে সেই হারে যেন তারা আসন পেতে পারে। এটা অ্যাবসলিউটলি করা যায় না, কিছু 19-20 হয়ে যায়, কিন্তু মোরলেস ইউরোপের প্রত্যেকটা দেশে এখন, এমনকি সোভিয়েত রাশিয়া ভেঙে যে দেশগুলো হয়েছে সেখানেও আপনার পিআর সিস্টেম আছে। পৃথিবীর বিভিন্ন দেশে যে নতুন ডেমোক্রেসিগুলো হচ্ছে সব জায়গায় পিআর হচ্ছে। ব্রিটিশ কলোনি কয়েকটা, আমরা ভারত এই কয়েকটা ছাড়া আর কোথাও এখন এই মেজরিটারিয়ান সিস্টেম নাই। ইভেন ব্রিটেন ইজ চেঞ্জিং ইট। ব্রিটেনের যে আপনি দেখেন এই ওদের যে নর্থ আয়ারল্যান্ডে তারা পার্শিয়ালি পিআর অ্যাপ্লাই করে, তারা ইউরো পার্লামেন্টের মেম্বার যখন পাঠায় সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করে। স্কটল্যান্ডে সেখানে পার্শিয়ালি আছে, যার ফলে কি হচ্ছে, স্কটল্যান্ড এখন স্বাধীন হয়ে যাচ্ছে, ভোটের মাধ্যমে স্বাধীন হচ্ছে, একটা বুলেট হচ্ছে না। আমরা যেটা চাই আমাদের দেশে, যেটা আমি বলেছি, আমার কিছু পুস্তিকা আছে, এগুলো সব আমরা প্রচার করার চেষ্টা করি, যে আমাদেরকে এই ইলেকট্রাল সিস্টেম যদি আমরা চেঞ্জ করি, যেমন ধরেন উনি বাসদ, ইটস এ গুড পার্টি, আই লাইক দেম, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ওনারা। কেন? যে তাদের একটা কর্মী বাহিনী আছে, তারা কাজ করে সুনির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যটা হয়তো আমি অ্যাকসেপ্ট করি না, বাট দে হ্যাভ ইট, একটা বিশ্বাস, একটা টার্গেট নিয়ে তারা কাজ করে। দে শুড হ্যাভ এ রিপ্রেজেন্টেশন ইন দি পার্লামেন্ট। সেক্ষেত্রে নির্বাচনটা হবে দলের বা দলের প্রতীকের উপরে, ব্যক্তির উপর না, ব্যক্তির উপরে নয়। এবং দলের প্রতীকের উপরে যে নির্বাচন হয় এটার অনেক ভেরিয়েন্ট আছে। যেমন ধরেন জার্মানিতে 50% সিট
আপনার ন্যাশনাল অ্যাভারেজের উপরে হয়। এটা কি করে হয়? সারা দেশের নির্বাচনের ভোট হিসাব করে অ্যাভারেজটা বের করা হয় এবং প্রার্থীদের নাম আগেই দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দল নির্ণয় করার একটু জটিলতা আছে। কোনো প্রয়োজন নাই, কারণ এটা হচ্ছে দেখেন দুই রকমের রাজনীতি হইতো, একটা হচ্ছে কনফ্রন্টেশনাল, একটা হচ্ছে কনসোসিয়েশনাল। কনফ্রন্টেশনাল যেটা আমরা করি, এই মারামারি করে আমি টিকবো, এটা হচ্ছে ওই বক্সিংয়ে রিংয়ের মধ্যে মারামারি করে একজন পড়ে গেল একজন দাঁড়িয়ে গেল, উনি 5 বছরের জন্য রাজা হয়ে গেলেন। আর কনসোসিয়েশনাল পলিটিক্স হচ্ছে প্রত্যেকে পার্টিসিপেট করছে, তারা কোয়ালিশন গভর্নমেন্ট করছে, বাট ভেরি ভেরি স্টেবল। হার জিতের বিষয় না, কম বেশি পাওয়ার কম বেশি পাবে, কিন্তু যারা জিতে আসবে তারা পার্লামেন্টে বসে তারা কোয়ালিশন করবে। মেজরিটি ইজ নট নেসেসারি, মেজরিটি হওয়াটাই বিপজ্জনক। তখনই আপনার একনায়কত্ব চলে আসে, তখনই স্বৈরাচার চলে আসে। জি, আমরা আরেকটা প্রশ্ন নেই, কে করবেন? জি, পেছনে মাইক্রোফোনটা দেন। আমি আশরাফুল ইসলাম, স্টুডেন্ট, ইউআইটিএস বিজনেস স্কুল। আমার স্যারের কাছে প্রশ্নটা হচ্ছে যে উনি বলতেছেন যে নির্বাচনী, আমরা অনেকদিন ধরে শুনে আসছি তৃতীয় শক্তি নামে একটা বল মাঠে গড়াতে যাচ্ছে, কিন্তু আদৌ গড়াচ্ছে না। স্যার যেটা বলতে চাচ্ছেন যে এটা কি শুধু নির্বাচনী সিস্টেমের যে ব্যর্থতা, শুধু এই জন্যই গড়াচ্ছে না, না অন্য কোনো কারণ আছে? অনেক কারণ আছে, কিন্তু এটাকে আমি প্রাইমারি কারণ মনে করছি, কারণ এটার ভেতর দিয়ে কিন্তু আমরা দুটো দলকে স্থিতিশীল এবং স্থায়িত্ব দিচ্ছি। কারণ এই নির্বাচনে আপনি কি করে একটা নির্বাচনে 3 কোটি টাকা দিয়ে একজন লোক একটা নমিনেশন কিনে নেয়, যে লোকটা 3 কোটি টাকা দিয়ে নমিনেশন কেনে সে নিশ্চয়ই আরো 3 কোটি খরচ করতে পারে। তো সেখানে রতন সাহেব বা তার দলের লোক নির্বাচন করবেন কি করে? কিন্তু যখনই আপনি রাজনীতিটাকে সামনে এনে ভোটাভুটিতে যাবেন, সুনির্দিষ্ট লোককে মানুষ ভোট দিচ্ছে না, একটা নীতি আদর্শকে ভোট দিচ্ছে, তখন কি হবে যে আপনার এই যে ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা, এই যে টাকা, এই যে অর্থ, এটা পেশি চলে যাবে, আমি বলবো না, কমে আসবে। জি, সহনীয় মাত্রায়। রতন ভাই, কুরেশি ভাই যে নির্বাচনী পদ্ধতির কথা বললেন, এই ব্যাপারে আপনার মত কি? আমরাও আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের জোটের পক্ষ থেকে, সিপিবি অসদ জোটের পক্ষ থেকে এটাই বলেছিলাম যে একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকা দরকার। তাহলে আমরা বলি কি একটা দল আছে পজিশনে আর একটা হচ্ছে অপোজিশনে। পজিশন এবং অপোজিশনের মধ্যে মানে পার্থক্য রেখা সূচিত হবে কোথায়, যে কোন নীতি দিয়ে দেশ পরিচালিত হলে জনগণের সবচেয়ে বেশি সুফল আসবে। এবং পার্লামেন্টকে যদি বলি, আমি জনগণের মতামতকে আলোচনা করা, বিচার করা, বিবেচনা করা এবং তার ভিত্তিতে দেশ পরিচালনা করা, একটা আইন প্রণয়ন করা, পার্লামেন্টকে বলা হয় আইনসভা। আইনসভায় মেম্বার আমরা কাদেরকে দেখতে পাই? এলাকার ব্রিজ, কালভার্ট এবং গমের হিসাব এবং চাকরি, বদলি, বিনিয়োগ এবং লাল পাসপোর্টধারীদের জন্য। আমরা পার্লামেন্টকে যদি একটা সত্যিকারের পার্লামেন্ট বলতে চাই, যেখানে দেশের আইন তৈরি হবে, যে আইনের ভিত্তিতে দেশ চলবে, যেমন ধরুন মতেস্কু, যেমন কুরেশি ভাই বলেছেন পুরনো কথা, আমি একটু যদি বলি, মতেস্কু বলেছিলেন যে সেপারেশন অফ পাওয়ার ছাড়া ডেমোক্রেসি অপারেট করতে পারে না। আগে ছিল এক ব্যক্তির শাসন, রুল অফ পার্সন, সেখান থেকে এসেছিল যে রুল অফ ল, যে আইনের শাসন পরিচালিত বা আইনের দৃষ্টিতে সবাই সমান। সেটা করতে গেলে সমাজ রাষ্ট্রের 3টা স্তম্ভের কথা বলেছিলেন, একটা হলো বিচার বিভাগ, একটা প্রশাসন, একটা হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগে যারা যাবেন তারাই হবেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তারা আইন তৈরি করবেন। তাহলে সেই আইনটা কি ধরনের আইন হলে জনগণের সর্বাধিক বেনিফিট আসবে সেই আলোচনা করবার জন্য ওখানে একটা বিতর্ক হবে, সেই বিতর্কের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য সমাধানে আসবে। কিন্তু এখন তো বিতর্কটা আমাদের পার্লামেন্টে নাই। আমরা বলি পার্লামেন্ট হচ্ছে জনগণের ইচ্ছা, অনিচ্ছা, আশা, আকাঙ্ক্ষার কেন্দ্র বিন্দু। আসলে পার্লামেন্টটা হয়ে গেছে এখন বিন্দু, কেন্দ্রটা সরে গেছে প্রধানমন্ত্রীর কাছে। ফলে এখানে পার্লামেন্টারি ডেমোক্রেসিটাও আর অপারেট করছে না। আমরা এই জন্য বলেছিলাম যে যদি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বিষয়টা থাকে, তাহলে একটা মতের পক্ষে একজন ব্যক্তি যদি থাকে, কুরেশি ভাই যেটা বলছেন জন স্টুয়ার্ট মিলের কথা, তার সেই বিখ্যাত সেই কোটেশন, যদি এক ব্যক্তি সকল মানুষের কণ্ঠকে রুদ্ধ করে, তাকে যেমন আমরা স্বৈরাচার বলি, তেমনি সকল মানুষ মিলেও যদি একজনের কণ্ঠ রুদ্ধ করে, তাকেও স্বৈরাচার বলতে হবে। তার মানে ডেমোক্রেটিক রাইট সবার জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে একটা সিঙ্গেল সলিটারি ভয়েস, একটা মানুষও যদি সত্য কথা বলে, তাহলে তার কথাটাকে আমরা অ্যাকসেপ্ট করবো কিনা, সে অ্যাকসেপ্ট করার মেন্টাল মেকআপ কীভাবে তৈরি হবে, সেটার জন্য তো আসলে ডেমোক্রেসি। ডেমো মানে পিপল, ক্রেসি মানে সিস্টেম, ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণের পদ্ধতি। কিন্তু আমাদের পার্লামেন্ট সেই জনগণের পদ্ধতিতে নাই বলেই আমরা একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলি। জি, এই সংখ্যাগরিষ্ঠতার কাছে আমাদের গণতন্ত্র মার খেয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো এবং আপনাদের কাছ থেকে আরও প্রশ্ন নেব আমাদের আজকের বিষয় সম্পর্কে।
তিন গতে আমরা কথা বলছি রাজনীতির তৃতীয় ধারা নিয়ে। এ পর্যায়ে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে অতিথিদের কাছে ফিরবো। কে প্রশ্ন করবে? জি, আপনি সামনে। নিশাত, স্টুডেন্ট। স্যারদের কাছে আমার প্রশ্ন হচ্ছে 70% মানুষ ভোট দিতে যায় না হচ্ছে ভোট কেন্দ্রে। রাজনৈতিক দলরা কেন এই 70% ভোটারকে ভোট কেন্দ্রে নিতে পারছেন না, এবং এই 70% মানুষের মতামত কি মতামত না? 70% ভোট দিতে যায় না, আপনি এটা কোন নির্বাচনের? অ্যাকচুয়ালি আমি এবারে নির্বাচনে সবশেষ যেটা, আচ্ছা এইটা অবশ্য একটু ব্যতিক্রম, অস্বাভাবিক, কিন্তু এর আগে আমরা দেখেছি 70-80% ভোট পড়ে। 69-68% আমাদের দেশে হয়। আমাদের দেশের এটা ভোটের টার্ন ওভার কিন্তু ইউরোপের চেয়ে ভালো। সেখানে ভোট আর একটু কম হয়। মানুষ এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক যে তারা ভোটের সময় যাওয়া প্রয়োজন মনে করে না অনেকেই। আমাদের দেশে সেই তুলনায় কিন্তু ভোট দেয়। ভোটের সময়টা উৎসব হয়ে যায়, ভালো হোক মন্দ হোক, একদিকে স্লোগান দিতে থাকে, চলতে থাকে, হইচই করতে থাকে। মানুষের জীবনে তো উৎসব খুব কম বাংলাদেশে। প্রাপ্তি অপ্রাপ্তি চিন্তা না করি তারা ওইটাই তার ভেতরে। আমরা একটা প্রশ্ন নেই। জি, আপনি। আমি জুনায়েদ, আমি জব করছি অটোবি লিমিটেডে। আমার একটা প্রশ্ন স্যারের কাছে, সেটা হলো বাংলাদেশের এত 17 কোটি জনগণ, তারা কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুজনকে মন থেকে চায় না। এর মাঝখানে হিসেবে বলছেন আপনি? আমরা তো দেখি নির্বাচন হলে তারাই বেশি ভোট পায়। স্যার, নির্বাচন হচ্ছে কিন্তু মানুষের মন, আসলে মানুষ যে এক্স্যাক্টলি চাচ্ছে, মানুষের যে ডিমান্ড, সেই ডিমান্ড মানুষের চাওয়ার প্রমাণটা আমরা পাই নির্বাচনে অথবা আন্দোলনে। আন্দোলনে বা রাজপথের বা যে কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচিতে বেশি মানুষ হচ্ছে। নির্বাচনে যখন ভোট দেওয়া হয় তখনও বেশিরভাগ লোক আপনি হয়তো দেখেছেন লাস্ট নির্বাচনটা, মানুষ যেখানে এটা আসলে মানে স্ট্যান্ডার্ড নির্বাচন না, ফলে বাস্তবতা বোঝার জন্য হয়তো এটা উদাহরণ। মানুষ কিন্তু চাচ্ছে না, আওয়ামী লীগ বিএনপি দুইটার মধ্যে একটা কেউ চাচ্ছে না এক্স্যাক্টলি। বাট আমরা যদি এখন একটা তৃতীয় শক্তিকে আবিষ্কার করতে চাই, তাহলে আমরা কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? না, অবশ্যই একটা তো পরিবর্তন তো আমরা চাচ্ছি, পরিবর্তন নিশ্চয়ই একদিন হবে, আমরা তো আশাবাদী। আমার প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় আমরা সেটাকে আনবো। একটা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপির বাইরে যেসব দল আছে সেসব দল একত্র হয়ে বলল যে আমরা আরেকটা জোট করলাম, যেটার চেষ্টা হতেই থাকবে। এটা একটা প্রক্রিয়া, যে সবাই মিলে গেলাম, মিলে আমরা একটা তৃতীয় শক্তি, আমরা ওর দুপাশে দাঁড়িয়ে বললাম যে আপনারা আমাদের দিকে আসেন, জনগণকে। এটা একটা পদ্ধতি। আরেকটা, যেটা আমি যে বিষয়টাকে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি বা আমার বলার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে সিস্টেম উইল ডেভেলপ দ্যাট অল্টারনেটিভ। সিস্টেমটা যদি প্রপার হয়, যেমন ধরেন আজকে যদি একজন ভোটার যখন ভোট দেয়, সে দেখে যে আমার এই লোক তো জিতবে না, কাজে ওকে ভোট দিয়ে লাভ কি? ওই দুইজনের মধ্যে এই লোকটাকে তো একটু ভালো মনে হয়, ওকে আমি ভোট দিয়ে দিই। আমার আওয়ামী লীগ পছন্দ না, আমি বিএনপি ভোট দিলাম। বিএনপি পছন্দ না, আওয়ামী লীগ ব্যক্তিকে না, দলকে ভোট দিচ্ছে। দল হোক, ব্যক্তিও হতে পারে, যে সে দেখছে যে তার সামনে জিতবে এরাই। কারণ একটা ছোট দল, একটা আদর্শবাদী দল, সেটার সংগঠন, সেটার কাজকর্ম অত প্রসারিত নয়। নতুনকে তো আস্থার সুযোগ দিতে হবে। কিন্তু যদি আজকে এমন হয় যে যে নির্বাচন পদ্ধতির কথা আমি ঘুরে ফিরে যাচ্ছি, এটা যদি মনোটোনাস মনে হয় অনেক সময়, বাট আই থিঙ্ক দ্যাট নেক্সট ফিউ ইয়ার্স বাংলাদেশে এটার উপরে সিরিয়াস ওয়ার্ক হওয়া দরকার। সেটা হচ্ছে, যদি আমরা আজকে দেখি যে একটা ভোটার মনে করলো, ধরুন আপনি একটা কোনো রাজনৈতিক চিন্তার অনুসারী আছেন, আপনি যদি দেখেন যে সারা দেশে আপনার যত ভোটার আছে, সঙ্গী আছে, দলের লোক আছে, সবাই ভোট দিলে একজন লোক জিতবে, অ্যাটলিস্ট ওয়ান, যে আমরা সবাই মিলে 1% আছি সারা দেশে, কাজে 300 জনের মধ্যে 3টা সিট আমাদের প্রাপ্য হবে। অতএব আমাদের দলের যিনি কেন্দ্রীয় নেতা আছেন, আমাদের চেয়ারম্যান আছেন বা আর যিনি দাঁড়াচ্ছেন, কিন্তু 1% মানুষ তো একই কনস্টিটিউয়েন্সিতে নাই। সারা দেশের ভোট নিয়ে তো এটা অ্যাভারেজ হবে। আচ্ছা, ভোটের সংখ্যায়। জি, ভোটের সারা দেশে যে ভোটটা হবে সেই ভোটের উপরে এটা অ্যাভারেজ হয়। আবার দুটো পার্ট হয়, আবার ডিস্ট্রিক্টে হয়ে ডিস্ট্রিক্টের মধ্যে যত ভোট আছে অ্যাভারেজ হবে। অ্যাভারেজ হওয়ার ফলে কি হচ্ছে, যে কারো ভোট নষ্ট হচ্ছে না। আপনারা জানেন যে সব ভোটাররা বলে যে আমার ভোটটা নষ্ট করব না, কাজে কে জিতবে চিন্তা করে ওকে ভোটটা দিয়ে আসছে। এখানে একটা ভোটও নষ্ট হবে না এই সিস্টেমে, কারণ আপনার ভোটটা যদি আপনার এলাকায় কাজে না লাগে, আপনার ভোটটা কেন্দ্রে কাজে লাগে। যখন কেন্দ্রীয়ভাবে সারা দেশের ভোটটাকে হিসাব করে সিটটা ভাগ হবে, সেখানে দেখা যাবে যে আপনার ওই একটা ভোট, সেখানে আপনার দলের যিনি নেতা তিনি সংসদে চলে গেছেন। তাহলে ইলেকশনের কম্পিটিশনটা প্রপার হইতে হবে। এখন যেমন আমরা মনে করি যে আওয়ামী লীগ বিএনপি ছাড়া তো কেউ জিতবে না, কাজে ঠিক আছে এই দুইটার মধ্যে কে জিতবে, সে কিন্তু এই দুটাকে পছন্দ করেই না।
কিন্তু দুজনের মধ্যে তো একজন জিতে যাবে, সে দেখতে বাধ্য পাচ্ছে, হয়ে দেয় ভোট। সে তখন একজনকে ভোট দেয়। কিন্তু আমি যদি বুঝি যে আমার দলের রতন ভাই কেন্দ্রে তালিকার মধ্যে 1 নম্বরে বা 2 নম্বরে আছেন, তা আমরা যদি 1% ভোট সবাই মিলে, সারা দেশের কর্মীরা মিলে 1% ভোট দিতে পারি, তাহলে রতন ভাই পার্লামেন্টে যাবে। তাহলে রতন ভাই তারা ভোট দিতে আগ্রহী হবে, আমার ভোট দিতে তখন আগ্রহী হবে। আমরা নির্বাচনী ব্যবস্থায় বোধহয় বেশি ঢুকে গেছি, আমরা আবার বিকল্প রাজনীতির শক্তির মধ্যে ফেরত আসতে চাই। যে পেছনে ওনাকে একটু মাইক্রোফোনটা দেন। আমরা ইয়ং জেনারেশন যারা আছি তারা অনেক দিন ধরেই কাঙ্ক্ষিত তৃতীয় কোনো দল আসবে। তো সেই ক্ষেত্রে যারা যিনারা এই প্রক্রিয়ার সাথে জড়িত বা চাচ্ছেন আসতে, তো ইনারা যে শুধু মিডিয়ার সামনেই বলতেছেন যে ওনারা আসতেছে, শুধু কি এইখানেই না, মাঠ পর্যায়ে কোনো কাজ করতেছেন তারা? আর যদি করেন সেটা কতটুকু করতেছেন? আর যদি করে আসতে পারেন তাহলে জাতির জন্য কি দিবেন তারা? তারা এরকম কমিটমেন্ট আছে কিনা? জবাবটা চাই। আমি শুধুই ঢাকা থেকেই বলা হচ্ছে এবং ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে যাওয়া হচ্ছে। একটু আগে একটা প্রশ্ন ছিল যে আমরা কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কিনা, আর পরের যে প্রশ্নটা আসলো এটাকে আমি একটু অ্যাকাউন্টে নিতে চাই। আর পরের যে প্রশ্নটা আসলো যে এটা শুধু কি ঢাকায়, এটা কি শুধু আমাদের কথা সর্বস্বতা, নাকি এখানে কাজের কোনো ব্যাপার আছে? যেমন ধরুন, একই নীতিতে যদি দেশ পরিচালিত হয়, তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম যত ধরনেরই মানে বিকল্প আসুক না কেন, সমাধান আসবে না। তাহলে নীতির একটা পরিবর্তন দরকার। আজকে আওয়ামী বলয় বলি আর বিএনপি বলয় বলি, তারা কি পদ্ধতিতে দেশটা পরিচালনা করছে? দুজনেরই মূল নীতি হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। শিক্ষা, স্বাস্থ্য, তারপরে কর্মসংস্থান, সমস্ত কিছু বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এখানে মানুষের মূল্য নাই। ফলে এটার যে প্রভাবটা কি পড়েছে দেখুন। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি? মানব সম্পদ। আমরা যে 16 কোটি মানুষ বলি, 9 কোটি মানুষ কর্মক্ষম মানুষ, তার মধ্যে ইয়ং যদি ধরি প্রায় 4.5 কোটি। আজকে জাপান কেন বাংলাদেশে আসে? জাপানের ওয়ার্কিং ফোর্স বলতে প্রায় নাই হয়ে গেছে, অ্যাবাভ 60 হয়ে গেছে তাদের বেশিরভাগ মানুষ। আর আপনারা এখানে সব ইয়ং। আমাদের মানে 18 থেকে আমরা যদি 30, তার যদি ওয়ার্কিং পিরিয়ড যে সময়টা বলি সবচেয়ে উজ্জ্বল, সেই সময় আমাদের বিরাট একটা জনশক্তি আছে। সেই জনশক্তিকে কাজে লাগানোর পরিকল্পনা কি? এখানে আমাদের প্রায় লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ বেকার। 2 নম্বর, আমরা যদি বলি আমাদের শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কি? আমাদের জিডিপির মাত্র 2.2% বরাদ্দ হয় শিক্ষায়। এটা আওয়ামী লীগের সময়, বিএনপির সময়, এটা এরশাদের সময় আমরা একই রকম দেখেছি। অথচ আমাদের পাশের ছোট ছোট দেশগুলো আছে, যদি আমি বলি পুঁজিবাদী ধারার দেশ, তারপর নেপাল এখানে 3.1% বরাদ্দ করে। আর যদি কিউবার কথা বলি, সে 17% বরাদ্দ করে। এই জন্য কিউবা 1959 সাল থেকে পুরো কিউবা অবরুদ্ধ হয়ে আছে আমেরিকা দ্বারা, কিন্তু কিউবার শিক্ষা কিংবা স্বাস্থ্য কিংবা কিউবার বেকার সমস্যা দূরীকরণের ক্ষেত্রে তারা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তাহলে এরকম নীতির পরিবর্তন করব কি? আমাদের চিকিৎসার কথা যদি ভাবেন, আমাদের হাসপাতালগুলো নিজেরাই রুগ্ন হয়ে আছে, সেখানে মানুষকে চিকিৎসা দেবে কি? সেখানে আমাদের গত বছর বরাদ্দ হয়েছে 11,000 কোটি টাকা। 16 কোটি মানুষকে ভাগ করেন, আমাদের প্রায় ধরেন 700 টাকার মতো মাথাপিছু পার ইয়ার বরাদ্দ। হ্যাঁ, 700 টাকা যদি বরাদ্দ হয়, সেখানে ডাক্তারের বেতন, তার কর্মচারীদের বেতন, হাসপাতাল এস্টাবলিশমেন্ট কস্ট বাদ দিলে 150 টাকার উপরে মানুষের জন্য বরাদ্দ নাই। এক বছরে 150 টাকা মানে মাসে 12 টাকা। আর এক পাতা যদি নাপা এক্সটেন্ড কিনতে হয়, তাহলে আপনার লাগে 20 টাকা। তাহলে কি চিকিৎসা ব্যবস্থা হবে এখানে আমাদের বলুন? এখানে মানুষ আজরাইলের দেখা পায় যত সহজে, ডাক্তারের দেখা তত সহজে পায় না। তাহলে আমরা চিকিৎসার ব্যাপারে কি পদক্ষেপ আমাদের হবে? আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থাটা কি হবে? আর সবচেয়ে বড় কথা, দেশটা টিকে আছে 3টা খুঁটির উপরে। একটা কৃষি, একটা শিল্প শ্রমিক, আর একটা হচ্ছে রেমিটেন্স আসে বিদেশ থেকে। প্রতি বছর $15 বিলিয়ন আমাদের রেমিটেন্স আসে। সেই মানুষগুলো, তাদের অর্থ এখানে কিভাবে বিনিয়োগ হচ্ছে নাকি লুটপাট হচ্ছে? আমাদের যে কৃষি, সেই কৃষির কি অবস্থা, কৃষির জন্য কি বরাদ্দ আছে এবং কৃষকরা কি পাচ্ছে? আর আমাদের যে যুবশক্তি, তারা যে শিল্পক্ষেত্রে, সেবামূলক খাতে যারা তার বিনিয়োগ হচ্ছে, তাদের জীবন কেমন হচ্ছে? তাদের সন্তানরা কি ধরনের শিক্ষায় শিক্ষিত হবে, অথবা তাদের জব স্যাটিসফ্যাকশন কি আছে, জব সিকিউরিটি কি আছে? আজকে চাকরি আছে তো কালকে নাই, জব সিকিউরিটি নাই, ফলে কাজের প্রতি সেই মন নাই, তাড়না আছে, যে কোনো সময় চাকরি হারানোর আতঙ্ক আছে, কিন্তু চাকরি থেকে সমৃদ্ধি অর্জনের আশাটা নাই। এই কারণে একটা জীবনে এমন একটা হতাশা। আজকে পেপার আপনারা দেখেছেন, আজকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বাংলাদেশে প্রতি বছর গড়ে 10,000 মানুষ আত্মহত্যা করে, এবং এই 10,000-এর মধ্যে তার মধ্যে 30 বছরের নিচে হচ্ছে এরা সবাই, যাদের জীবনটা প্রস্ফুটিত হওয়ার কথা ছিল, সেই জীবনটা আজকে সামনে কোনো সম্ভাবনা না দেখে ফাঁসির দড়িতে অথবা কীটনাশক খেয়ে মৃত্যুবরণ করছে। এত বড় একটা ডিসাস্টার যে দেশে, সেই নীতিটা আমরা পাল্টাতে চাই। আবারও নীতির প্রশ্ন এসেছে, আমরা প্রশ্ন নিতে চাই যে পেছনে যে আপনি। আমি শাফি আব্দুল্লাহ, গণমাধ্যমে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে তৃতীয় ধারা কোনো আসবে কিনা। তো তৃতীয় ধারা যদি আসে, তাহলে সেই ধারার চেতনাটা কি হবে? আওয়ামী লীগ মনে করে যে তারা একটা মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড়িয়ে আছে, আবার বিএনপি মনে করে তারা জাতীয়তাবাদী এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যাচ্ছে।
নিয়ে তারা কাজ ইসলামী করছে, চেতনা। ইসলামী চেতনা নিয়ে কাজ করছে। তো তৃতীয় ধারা যদি আসে তাহলে তারা কি তাদের মূল চেতনা কি হবে? তাদের রাজনীতি? মূল চেতনাটা কি হবে? জি কুরেশি ভাই। আমি এটাতে আমার বক্তব্য তো আমি আগেও বলেছি যে আমি তৃতীয় বলে একটা সুনির্দিষ্ট কিছু করতে চাই না। সব মিলিয়ে তিনি সামগ্রিক পৃথিবীতে রাজনৈতিক চিন্তাধারা যত রকমের আছে সবগুলোকে আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে বিকশিত হবার সুযোগ দেওয়া উচিত। প্রত্যেকটা থেকে আমরা উপকৃত হতে পারি। কাজেই এই যে আমাদের গণতন্ত্রকে যদি আমরা মুক্ত করতে পারি, আমাদের জনপ্রতিনিধিত্বটাকে যদি আমরা বারবার আলোচনা করছি যদি করতে পারি, তাহলে অবশ্যই তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দল তৈরি হয়ে যাবে, ধারা হয়ে যাবে। আপনি দেখেন ইউরোপের প্রত্যেকটা দেশের পার্লামেন্টে কমপক্ষে 6টা থেকে 7টা দল আছে এবং তারা কোয়ালিশন করে, 2-3টা দল মিলে গভর্নমেন্ট ফর্ম করে, দেয়া রানিং। আজকে জার্মানিতে ওদের নাম্বার 1 আর নাম্বার 2 পার্টি যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা কোয়ালিশন করে আজকে দুই টার্মে তারা সরকার চালাচ্ছে। কাজেই আমাদেরকে প্রত্যেকটা মতবাদকে আসতে দিতে হবে, প্রত্যেকটা চিন্তা ভাবনাকে জনগণের সামনে যাওয়ার সুযোগ দিতে হবে। জনগণ সেখান থেকে যাকে যতটা পরিমাণে বাছাই করবে সেটা যদি আমরা করতে পারি তাহলেই সত্যিকারের একটা গণতান্ত্রিক সমাজ আমরা গড়তে পারবো এবং এই তৃতীয় ধারার সমস্যাটা আপনা থেকেই সমাধান হয়ে যাবে। জি, আমরা ওই দিক থেকে কাউকে নিতে পারি। জি প্লিজ আপনি। জি, আমি এম সাইফুল বলছি, আমি একজন সাংবাদিক। আমার প্রশ্ন হচ্ছে যে বড় দুটি দল আওয়ামী লীগ, বিএনপি যেভাবে ছোট দলগুলোকে গ্রাস করে জোট তৈরি করছে, সেখানে আসলে তৃতীয় শক্তি আসলে কোথায় পাবো আমরা, বা সুযোগ আছে কিনা? রতন ভাই। আসলে এখানে যে কথাটা আসছে, আমি একটু আমাদের দলের একটা বিবেচনা আছে সেটা বলি যে বাংলাদেশের রাজনীতিতে 4টা ধারা আছে। একটা হচ্ছে বুর্জোয়া জাতীয়তাবাদী ধারা, এর মধ্যে প্রধান 2 দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। একজন বলছে বাঙালি জাতীয়তাবাদ, একজন বাংলাদেশি জাতীয়তাবাদ। তো প্রথম ধারা আমরা বলি বুর্জোয়া জাতীয়তাবাদী ধারা। তারপরে আছে একটা ধর্মীয় ধারা, অনেক 26-27টা দল আছে, কিন্তু প্রত্যেকেই একটা ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হয়। তারপরে একটা আছে উদারনীতি ধারা, তারা এসেনশিয়ালি তারা বুর্জোয়া, কিন্তু তারা আবার রুল অফ ল এটা কার্যকারী হোক, বিচার বিভাগের স্বাধীনতা থাকুক, প্রশাসন একটু গণতান্ত্রিক হোক, সেই রকম তারা চায়। আর একটা ধারা আছে বামপন্থী ধারা। এই 4টা ধারা বাংলাদেশে এক্সিস্ট করে। এখন এই 4টা ধারার মধ্যে কারা রাষ্ট্র ক্ষমতা কীভাবে পরিচালনা করবে সেটা নিয়ে একটা মতের সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষের মধ্য দিয়ে নতুন মতের জন্ম হতে পারে, অথবা মানুষ নতুন কিছুকে যাচাই অথবা বাছাই করতে পারে। এখানে একটা বিষয় আমি একটু বলে নিই যে আপনারা প্রশ্ন করেছিলেন যে তৃতীয় ধারার চেতনা কি হবে। আসলে তৃতীয় ধারা তো নয়, বিকল্প ধারার চেতনাটা কি হবে, যা এক্সিস্ট করছে তার বিকল্পটা কি হবে। যেমন এরশাদের বিরুদ্ধে আমরা যখন লড়াই করেছিলাম, আমাদের বিকল্প চেতনা কি ছিল? যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, প্রশাসনের আমরা যেমন গণতান্ত্রিক চেহারা দেখতে চাই, আমরা তেমনি প্রচার মাধ্যমেরও একটা গণতান্ত্রিক চেতনা দেখতে চাই। সেজন্য আমরা বলছিলাম প্রচার মাধ্যমের স্বায়ত্তশাসন চাই। আপনারা মিডিয়ার যারা আছেন, আমাদের কিন্তু আমাদের ছাত্র জীবনটা কেটেছে আমরা প্রচার মাধ্যমের স্বায়ত্তশাসন চাই এই কথা বলতে বলতে, রেডিও টিভির স্বায়ত্তশাসন চাই। এখন বাংলাদেশে অনেক টিভি চ্যানেল, এই টিভি চ্যানেলের কর্মীরা তাদের চেতনা অথবা টিভি চ্যানেলগুলোর পরস্পর প্রতিদ্বন্দ্বীদের মধ্য দিয়েও জনগণের দুঃখ যন্ত্রণার কথা যেভাবে বেরিয়ে আসে, তা আবার শাসক গোষ্ঠীকে কতখানি বিপর্যস্ত করে ফেলতে পারবে, এই জন্য একটা সম্প্রচার নীতিমালার নামে একটা ভীতিমালা তৈরি করার চেষ্টা করা চাই। এটা করা যাবে না, ওটা করা যাবে না। একসময় আমাদের এখানে একজন খুব বিক্ষুব্ধ হয়ে একটা কবিতা লিখেছিলেন যে দেখা যাবে না, শোনা যাবে না, বলা যাবে না কথা, জীবন দিয়ে পেলাম মোড়া এমন স্বাধীনতা। তাহলে আমরা এমন কি পরিস্থিতির মধ্যে থাকবো যে আমরা আমাদের যা দেখছি তাও বলতে পারবো না? ফলে বিকল্প যে ধারা তার হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। গণমাধ্যম দেখিয়ে দেবে যে কোথায় ত্রুটি হচ্ছে সরকারের, কোথায় জনগণের আকাঙ্ক্ষা সুপ্ত হয়ে আছে সেটা প্রকাশের পথ পাচ্ছে না। একটা জিনিস খেয়াল রাখবেন, সুপ্ত হয়ে থাকা মানেই কিন্তু নাই হয়ে যাওয়া নয়। সুপ্ত হয়ে আছে মানে সে প্রকাশের অপেক্ষায় আছে। সে যদি অনুকূল পরিবেশ পায়, যেমন শীতকালে আমরা দেখি মাঠ ধূসর হয়ে থাকে, বর্ষাকালে বৃষ্টি হলে সবুজ হয়ে যায়, তার মানে বীজ ওখানে ছিল। সেই রকম বীজ হিসেবে চলে এসেছি, 1 মিনিট হাতে আছে। কুরেশি ভাই, আপনাকে এটা জিজ্ঞেস না করে পারছি না। 11 সরকারের সময় আমরা বিএনপি আওয়ামী লীগের বিপরীতে অনেক চেষ্টাই দেখেছি, আপনিও তখন একটি চেষ্টার সাথে যুক্ত ছিলেন। তখন সবচেয়ে বড় সুযোগ ছিল এই 2 ধারার বাইরে এসে কিছু করার, সেটা কেন সফল হয়নি? দেখুন, ওই যে একই কথা আমি বললাম যে আমাদের দেশে ধারণা হচ্ছে যে তৃতীয় ধারা মানে হচ্ছে উত্তরপাড়া থেকে এসে আসমানি শক্তি দিয়ে আমাদের সব ঠিকঠাক করে দেবে। এটা যে কার্যকর হয় না সেটাই প্রমাণিত হয়েছে ওর ভেতর দিয়ে।
আমরা তখন মনে করেছি যে একটা সুযোগ তৈরি হয়েছে, আমার দল আমরা তখনই তৈরি করেছিলাম এবং আমরা যথেষ্ট সমর্থন দিয়েছি যে আপনারা একটা সিস্টেম তৈরি করেন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সেটা করেন, কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে না গিয়ে তারা আবার টার্ন করলো এবং যা ছিল সেই গতানুগতিক ধারাকে আরও জোরদার করে এস্টাবলিশ করে দিয়ে তারা চলে গেলেন। কাজে আমি এখন আর এই ধারা নিয়ে চিন্তা করার পক্ষপাতী না। আমার কথা হচ্ছে সংগঠন তৈরি করতে হবে। আমি আমার এই ভাইদেরকে বলি, সবাইকে বলি, যখনই তারা জোটের কথা বলেন আমি তাদেরকে বলি যে আগে নিজের দলটা তৈরি করেন। জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়নে যদি দল তৈরি হয়, ছোট দল হোক, 20 জন, 50 জন, 60 জন, একটা আদর্শ নিয়ে, নীতি আদর্শ নিয়ে, যেটা উনি বারবার জোর দিচ্ছেন যে ক্ষমতার তো একটা টার্গেট থাকে কিন্তু নীতি আদর্শটা প্রাধান্য দিয়ে করতে হবে। তাহলে কি হবে, যদি আমরা সংগঠন তৈরি করতে পারি এবং জনগণকে সেই জায়গায় আজকে বলতে হবে যে, অনেকে বলে যে আওয়ামী লীগও ভালো না, বিএনপিও ভালো না, কিন্তু উনি আর নিজে কিন্তু কোনো দলকে সমর্থন করেন না। জনগণকেও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই যে স্টেলমেটের জন্য জনগণও দায়ী। জনগণ দুইটা ধারার মধ্যে আবদ্ধ হয়ে গেছে, সেই জড়তার থেকে বেরিয়ে জনগণ বেছে নিন। আপনি অসংখ্য দল, মত, চিন্তা ভাবনা বাজারে আছে, আপনার যেটা ভালো লাগে সক্রিয় হন। জনগণ যদি সক্রিয় হয়, জনগণ যদি বেছে নিতে শুরু করে, তারা এগিয়ে আসে, তাহলে এটা সব ধরনের উদ্যোগী সফল হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি, অনেক ধন্যবাদ কমরেড রাজিকুজ্জামান রতন। আপনারা আমাদের সাথেই থাকবেন। আরও একটা বিরতি নিচ্ছি, এরপর আমরা কথা বলবো গণমাধ্যম নিয়ে। আজকে আমাদের গণমাধ্যম পর্বে আলোচনার বিষয় কৃষি সাংবাদিকতা। সেখানে আমাদের অতিথি থাকবেন শাইখ সিরাজ এবং ডক্টর গোলাম রহমান। অনুষ্ঠানের গণমাধ্যম অংশে আজ আমরা কথা বলবো কৃষি সাংবাদিকতা নিয়ে। আলোচকরা হলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রহমান এবং কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ। এছাড়াও শুরু থেকে আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমার সাথে প্রশ্ন করবেন এই পর্যায়েও। জনাব শাইখ সিরাজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশে কৃষি সাংবাদিকতা, বিশেষ করে টেলিভিশনে কৃষি বিষয়ক সাংবাদিকতা, কৃষি বিষয়ক অনুষ্ঠান এবং কৃষি ভিত্তিক, কৃষি খবর ভিত্তিক বিশেষায়িত সংবাদ, এই সব কিছুই আপনি শুরু করেছেন চ্যানেল আইতে এবং আপনার সেই বিটিভির মাটিও মানুষ এবং পরবর্তীতে চ্যানেল আয়ের হৃদয়ে মাটিও মানুষ, এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের কৃষক, কৃষি, কৃষি অর্থনীতি, এই সব কিছুকে যেভাবে তুলে ধরেছে সেটা অন্যেরা পরে অনুসরণ করেছে। এদিক থেকে বলা যেতে পারে যে আপনি আমাদের পথ দেখিয়েছেন। তারপরও এখন এই পর্যায়ে এসে বাংলাদেশে কৃষি সাংবাদিকতা কতটা হচ্ছে প্রয়োজনীয় তুলনায়? যেমনটা বলছিলাম যে কৃষি প্রধান বাংলাদেশের কৃষি আমরা গুরুত্ব দিচ্ছি কিনা, গণমাধ্যম কতটা দিতে পারছে? প্রয়োজন যতটুকু সেটা হচ্ছে না, এক কথাই বলা যায়। কিন্তু যদি সময়কে ধরে যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে আগের চাইতে এখন গুরুত্বটা বেড়েছে। মানুষের সামনে এসছে যে এগ্রিকালচারকে আমরা বলি যে রিয়েল ইকোনমির পার্সপেক্টিভ থেকে যদি হিসেব করা হয় তাহলে এই অংশটাতে যে পরিমাণ গুরুত্ব গণমাধ্যমে আসা উচিত সেটা সময়ের তুলনায় সেইভাবে হচ্ছে না। কিন্তু যদি গত 15-20 বছর আগের কথায় ধরা হয় তাহলে এখন গণমাধ্যমের সংখ্যা বেড়েছে, রেডিও টেলিভিশনের সংখ্যা বেড়েছে, অনলাইন মিডিয়া, পত্রিকা, সবগুলো মিলিয়ে ছিটেফোঁটা যা হয় সেটা মানুষের চোখে পড়ে। কিন্তু গুরুত্ব দিয়ে করা বা সত্যিকার অর্থে যে উদ্দেশ্যে করা সেটা হচ্ছে না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এরকম যে একটি টেলিভিশন কৃষি নিয়ে সংবাদ করে, এখন সেই টেলিভিশনটি করে বলে বা সেই পত্রিকাটি করে বলে এটা একটা সাবজেক্ট, অতএব আমাদেরও করতে হবে, সে কারণে করছে। সো এতে করে হচ্ছে কি যে ওইটার যে গুণগত মান, ওইটার যে প্রয়োজনীয়তা, কি কারণে এটা করছে, সেটার থেকে কি আউটপুট সোসাইটি, রাষ্ট্র, সমাজ, কৃষি পাবে সেটার বিচার বিশ্লেষণ থাকছে না। অথবা সেই দিক থেকে যদি আমি বলি তাহলে হচ্ছে ছিটেফোঁটা কিন্তু গুরুত্বহীন, আশানুরূপ না। জি, ডক্টর গোলাম রহমান, আপনি একজন শিক্ষক হিসেবে এই সব কৃষিভিত্তিক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে দেখেন, টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকায়, আপনি কি তাই মনে করেন সেটা আশানুরূপ হয়নি বা মানটা যেমনটা তিনি বলেছিলেন যে অন্যেরা করছে তাই করতে হচ্ছে, সত্যিকার অর্থে কৃষি সাংবাদিকতার মানটা বাড়ছে কিনা এবং কৃষির যত দিক আছে তার সব কিছুর উপরে আমরা গণমাধ্যম কর্মীরা নজর দিতে পারছি কিনা?
ধন্যবাদ। আমার মনে হয় যে আমার দেশের যে জনসংখ্যা এবং আমার দেশের মানুষের যে পেশা, এই সব কিছুকে যদি আমি বিবেচনা নিয়ে আসি, তাহলে দেখব যে আমার জনসংখ্যার প্রায় 70% লোক কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পৃক্ত। এখন আমাদের এই ভাত কাপড়ের যোগান দিতে এই প্রায় 70% লোক কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তাহলে এই 70% লোকের যে অবদান, সেটাকে আমরা গণমাধ্যমে কিভাবে দেখি? আমাদের পত্রপত্রিকা গ্রামেগঞ্জে পৌঁছে না, সাধারণ মানুষ পড়ার সঙ্গতি নেই, অনেকে পড়তেও পারে না। আমাদের টেলিভিশন প্রচুর লোক দেখে এবং এই টেলিভিশনের উপর এখন প্রায় বিনোদন নির্ভর করছে। এখন সব ধরনের বিনোদন অনুষ্ঠান মানে হচ্ছে টেলিভিশন। তাহলে এই যে 70% মানুষের তাদের যে পেশা, তাদের জীবিকা, এটার প্রতিফলন কোথায়? এটা তো গণমাধ্যমে হচ্ছে না। এখন অনেক আগে আমরা দেখেছি যে বাংলাদেশ টেলিভিশনে মাটিও মানুষ জনাব শাইখ সিরাজ করতেন এবং সেটারই একটা সংস্করণ আমরা দেখলাম চ্যানেল আয়ে হৃদয়ে মাটিও মানুষ। এবং এই প্রভাব অনেক গণমাধ্যম নিয়েছে, কিছুটা করে নিয়েছে এবং নিয়ে এখন দেখা যাচ্ছে যে যেহেতু এখন সংবাদটাও আর সংবাদ নাই আর কি, সংবাদ এখন মনে হচ্ছে যে এটা একটা এন্টারটেনমেন্ট প্রোগ্রাম, এটা বিনোদনমূলক অনুষ্ঠান এবং সংবাদকে বিনোদনধর্মী করারও প্রয়াস আছে এবং প্রয়াস থাকুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে গণমানুষের যে জীবনের প্রতিচ্ছায়া কিংবা তাদের জীবনকে তুলে ধরা, তাদের জীবন বোধকে আমাদের অন্যান্য মানুষের মধ্যে তুলে ধরা, এই বিষয়টা তো অনুপস্থিত। এবং এখানে গণমাধ্যম আমার মনে হয় না খুব সার্থকভাবে কাজ করছে। অত্যন্ত সীমিত আকারে একটা ট্রেন্ড, যেটা নাকি জনাব শাইখ সিরাজ শুরু করেছিলেন, সেটাই কোনো টেলিভিশন মাধ্যম একটু করে নিয়ে যাচ্ছে। এটা হয়তো ওই যুগের দাবি বা কোনো রকমভাবে একটু ভ্যারাইটি আনার জন্য, প্রতিযোগিতার ব্যাপারও আছে, একটা প্রতিযোগিতা ওই অর্থে যে ভ্যারাইটি নিয়ে আসা হচ্ছে, যে অন্যান্য টেলিভিশন কিছু নতুন দেখাতে চায় এরকম, আর কি দেখানো যায়। কিন্তু যদি সত্যিকার অর্থে এটা প্রতিনিধিত্বশীল হতো, যে জনমানুষের জীবন জীবিকা, তাদের যে মান সম্মান, তাদের যে আয় রোজগার, এগুলোর যদি প্রতিনিধিত্বশীল হতো, তাহলে কিন্তু টেলিভিশনে আমরা অনেক বেশি এই ধরনের অনুষ্ঠান দেখতাম, আমরা অনেক বেশি জীবনকে আমরা তুলে ধরতে পারতাম। এখন শহরের একটা মানুষ কিন্তু অনেক সময় আমরা দেখেছি, ইভেন আমিও যদি হৃদয়ে মাটিও মানুষ কিংবা মাটিও মানুষের অনুষ্ঠান হয়, আমি কৃষিকাজ করি না, কিন্তু আমার মনে হয় এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে, আমি কিন্তু দেখি, আমার দেখার আগ্রহ হয়। কিন্তু এটা কি সবাই করবে? না। কিন্তু তারপরে দেখা যায় যে শহরে যাদের কোনো সংশ্লিষ্টতা নেই কৃষির সাথে, তারপরে তারা কিছু দেখছেন, তারা শখ করে একটা প্যারা গাছ লাগাচ্ছেন, ছাদের মধ্যে কিছু চাষবাস করছেন। তো এই যে প্রবণতা, এটাও কিন্তু আমরা দেখি যে এই টেলিভিশন কিংবা গণমাধ্যমের এক ধরনের প্রভাব, কিন্তু এটা অত্যন্ত সীমিত আকারে। গণমাধ্যমের ওই ব্যর্থতার কারণ আমরা জানবো, তার আগে প্রশ্ন নিতে চাই, কে করবেন? আমি মল্লিকা দেবনাথ, আমি স্টুডেন্ট, পাশাপাশি গণমাধ্যমেও কাজ করি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশ তো কৃষি নির্ভর দেশ, সেটা সবাই আমরা জানি, কিন্তু কৃষির সম্ভাবনা, কৃষির উন্নয়ন নিয়ে আমাদের গণমাধ্যমগুলো ঐক্যবদ্ধ হতে পারছে না কেন? কিছু কিছু গণমাধ্যম ভালো ভালো প্রোগ্রাম করছে, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ গণমাধ্যমগুলোই এই বিষয়টিকে অবহেলার চোখে থাকে। তো এই বিষয়ে আপনারা কি মতামত দিতে? গণমাধ্যম কি অবহেলা করছে? অবহেলা সামগ্রিকভাবে বলছেন, সবার ভূমিকা নিয়ে। আমার কাছে যেটা মনে হয় যে এটা এক ধরনের গণমাধ্যম, দীর্ঘদিন যাবৎ গণমাধ্যম যেভাবে চলে আসছে, সে চলে আসার পেছনে এই দীর্ঘদিনের একটা মাইন্ডসেট তৈরি হয়ে আছে। হ্যাঁ, মাইন্ডসেটটা এরকম, খবর মানি রাজনীতি, হ্যাঁ, খবর মানি একটা ক্রাইম খবর মানি অসুস্থ জিনিসের খবর। তো এইটা একটা দীর্ঘ ধারাবাহিকতার একটা ফলশ্রুতি এবং এক ধরনের মানসিক একটা মাইন্ডসেট। আমার কাছে মনে হয় যে এইটা ওই জায়গাটা অনেক বেশি কারণ সবসময় গণমাধ্যম মনে করে যে ওইগুলো বোধহয় পাবলিক বেশি দেখে, বেশি নেয়। এগুলো তো কোনো বিষয়টা একদম ঠিক নয়। কারণ হচ্ছে কি, ধারণা, এটা একটা ধারণা প্রসূত একটা জিনিস। কারণ আপনি দেখবেন যেদিন ওয়ার্কিং ডে গুলো আছে, সেই দিনে নানান ধরনের খবর, বিটের খবর থাকে বলে, কিন্তু যেদিন শুক্রবার কোনো কিছু নাই, সেদিনও গণমাধ্যম জোর করে একটা পলিটিক্যাল নিউজকে বা একটা ক্রাইম স্টোরিকে লিড করে, কোনো স্পেশাল স্টোরি না, ওটাকে স্পেশাল বানিয়ে একটা লিড করে দিল। আমার প্রশ্নটি সেই জায়গাটায় যে আজকে বাংলাদেশে এই মুহূর্তে যে প্রায় 36টা জেলা পানির নিচে, তাই না? এই যে ফসল হানি,
ব্যাপকভাবে ফসলহানি, মানুষের জীবনের বিধ্বস্ত, নদী ভাঙন। এবারকার এই ফসলহানির ফলে আমন যদি নষ্ট হয়ে যায়, আউশ তো গেলই, আগামীতে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো সংশয় আছে কিনা দু একটি গণমাধ্যম ছাড়া কেউ কি এটাকে প্রাধান্য দিয়েছে? পানিতে পড়ে দুর্ভোগের শিকার এই খবরটাই দিয়েছে। কিন্তু আমি যদি আমনটা পুরোপুরি না পাই, আউশটা তো চলে গেল, তাহলে আমার নেক্সট ক্রপের আগে খাদ্যের কোনো স্ক্যারসিটি হবে না, হবে কি না এটা নিয়ে কিন্তু কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট অন্তত গণমাধ্যমে নেই, বা কোনো লিড স্টোরি হচ্ছে না। ওই যেদিন কোনো কিছু না থাকে সেদিনও দেখা যাচ্ছে পলিটিক্যাল স্টোরিকে লিড করা হলো অকারণে। তো এটা আমি মনে করি মাইন্ডসেট এক। নাম্বার টু, কখনো কখনো গণমাধ্যমের সংশ্লিষ্ট যারা পরিচালনা করেন, পরিচালনা পর্ষদ যারা আছেন, তারা মনে করেন যে এগুলোতে ইনভেস্টমেন্ট বেশি, এই জাতীয় একটি সংবাদ সংগ্রহ করা, আনা দেওয়া অনেক খরচ। অন্যদিকে এটা তো তার একটা কমার্শিয়াল চ্যানেল, সেটাতে এত ইম্পোর্ট কেন দেবে? হ্যাঁ, এই মাইন্ডসেটগুলো কখনো কখনো কম বেশি কাজ করে। কিন্তু অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে আজকে 26টি টেলিভিশন চলছে। 26টি টেলিভিশনে 64টা ডিস্ট্রিক্টের ভেতরে প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা টেলিভিশনের একজন করে করেসপন্ডেন্ট আছে। তাহলে 26 টেলিভিশন ইন্টু 64 ডিস্ট্রিক্ট, প্রায় 1600-র উপরে ক্যামেরা। আপনি গণমাধ্যম টেলিভিশন যদি আপনি রাত্রি খোলেন, আপনি কি দেখছেন? একটা সেমিনার, শহর কেন্দ্রিক একটা রুম, আপনি একটি মিটিং শুনছেন, একটা রুম, আপনি একটি পলিটিক্যাল স্টেটমেন্ট শুনছেন, একটি রুম। মানে আপনি যদি রাস্তার দৃশ্য, বাইরের দৃশ্য দেখেন, ঢাকা শহরের রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, যানজট, তো এই যে জিনিস চিত্রটা, শুধু আমি কন্টেন্ট বাদই দিলাম, যদি ভিজুয়াল আপনি 1600 ক্যামেরা যদি বাংলাদেশের 64টা গ্রাম থেকে আপনাকে ফুটেজ পাঠায়, যে চিত্রটা ভিজুয়ালি চেঞ্জ হয়ে যাবে, সাফল্য, ব্যর্থতা, সবুজ, নানা ধরনের আপনার অ্যাক্টিভিটিস, গণমাধ্যমের চেহারাটাই পাল্টে যাবে। মানে বৈচিত্র্যের অভাব আসলে পাল্টে যেতে পারে। তো এই জিনিসগুলো, এই সূক্ষ্ম জিনিসগুলো নিয়ে কেউ এভাবে কখনো ভাবে না। এন্টারটেনমেন্ট নট অনলি একটি গান গেলে এন্টারটেনমেন্ট হলো, এন্টারটেনমেন্ট একটি ডান্স হলো এন্টারটেনমেন্ট। একটা কৃষকের জালের ভেতরে যখন মাছ লাফাচ্ছে, ওই যে সবুজ, কি বলে, এটা রূপালী যে একটা ঝলকানি, এটার ভিতরে একটা এন্টারটেনমেন্ট আছে। ফসলের দোল খাচ্ছে, এটা কি এন্টারটেনমেন্ট না? তাহলে এই মাইন্ডসেট ভাঙতে হবে, তাহলে হয়তো পুরো বাংলাদেশ কৃষি প্রধান বাংলাদেশ। আর যদি গণমাধ্যমের যারা পরিচালনা পর্ষদ যারা আছেন, তারা যদি মনে করেন যে এই জাতীয় সংবাদ বা এই জাতীয় অনুষ্ঠানে বিজ্ঞাপন আসবে না, অসম্ভব ভুল ধারণা। আমি ওই জায়গাটায় আসছিলাম, অসম্ভব ভুল ধারণা। এখানে একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। এখানে সম্ভবত আমাদের ওই পাশ্চাত্যের এক ধরনের অনুকরণ প্রিয়তা আছে। কারণ হচ্ছে যে পাশ্চাত্যের বিষয়বস্তু নির্বাচনে, বিশেষ করে আমাদের পাশ্চাত্যের যে গণমাধ্যম, যে টেলিভিশন, তার যে অনুষ্ঠানমালা, তার মধ্যে কিছু স্টেরিওটাইপ ব্যাপার আছে, এবং আমরা কিন্তু ওগুলোকেই ঘুরে ফিরে নিয়ে আসতে চাচ্ছি। এবং সেখানে আমার মাটির গন্ধ, আমার ওই সবুজের সমারোহ, আমার শ্যামল শোভা, এটা কিন্তু আমরা ওইভাবে বিবেচনা করি না। ওই যে মাইন্ডসেটের কথা বলেছি, এই বিষয়টা কিন্তু অনুল্লেখ্য থেকে যাচ্ছে। আমার কৃষকের যে দুঃখ বেদনার সাথে হাসিও আছে, আনন্দ আছে, বিজয় আছে, তাদের যে জীবনের এক ধরনের গান আছে, এগুলোকে আমরা দেখতে চাই না, দেখতে পারি না। কিন্তু দেখার মতো মানসিকতাও নেই। সমস্যা হচ্ছে সেই জায়গায়। এখন ওই মানসিকতাটাকে আমরা গণমাধ্যমের পেছনে যারা কাজ করি তাদের বুঝতে হবে। এবং এটাও ঠিক যে এই যে কৃষি বিষয়ক কিছুকে উপস্থাপন করা, এটা কিন্তু শুধু শ্রমসাধ্য ও বটে, শুধু অর্থ কিংবা এটার সাথে পয়সা যেরকম জড়িত, অনেক খাটুনি, অনেক পরিশ্রম করতে হবে, ফিল্ডে তাই কাজ করতে হবে, তারপরে অনেক গলদঘর্ম হয়ে এসে এটাকে তারপর এডিট করতে হবে, ইফেক্ট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এখন স্টুডিওতে একটা জিনিস তৈরি করা তো অনেক অনেক ফর্মুলার মধ্যে করা, অনেক সাশ্রয়ের মধ্যে করা। তো সুতরাং ওই পরিশ্রম, ওই শ্রম এবং ওটার জন্য নিবেদিত প্রাণ হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু কম না। এবং ওই টেলিভিশনের কর্মীদের ওই নিবেদিত প্রাণ হতে হবে যে আমার দেশ, আমার মাটি, আমার এই বৈচিত্র্যময় জীবন, এগুলোকে আমার ভালোবাসতে হবে। সুতরাং ওই ভালোবাসাটা না থাকলে তো ওই জিনিসটা তৈরি হবে না। মাঠ পর্যায়ে কাজ করার কষ্ট, খরচ এবং তার বাণিজ্যিক দিকটা নিয়ে তিনি বলছিলেন। আমি ফেরত আসবো জনসাহী আপনার কাছে, তার আগে প্রশ্ন নিতে চাই। জি, আপনি মাইক্রোফোনটা দেন। আমি জুনায়েদ, আমি জব করছি অটোবি লিমিটেডে। আমার শাইখ সিরাজ স্যারের কাছে একটা কোশ্চেন হলো, গণমাধ্যমে কৃষিকে নিয়ে যে তোলপাড়টা করছে বা হচ্ছে কি তোলপাড় গণমাধ্যমে? তোলপাড় বলতে যেটুকুই হচ্ছে আর কি এখন, সেইটুকুতে আসলে কি গণমাধ্যম বাংলাদেশের মানুষকে এন্টারটেইন করছে, বা সোশ্যালি সামাজিকভাবে যারা কৃষক তারা কি উপকৃত কতটুকু হচ্ছে বা হওয়া উচিত কিনা? ধন্যবাদ। কৃষক কতটুকু উপকৃত হচ্ছে?
কৃষক তো একটা উপকার তো কৃষকের অবশ্যই আছে। যেমন ধরুন যে আজকে যদি বাংলাদেশে ফসল কৃষি অর্থাৎ ধান পাট চাষের বাইরে কৃষির যে বৈচিত্র্যময়তা এসছে, যে হাঁস মুরগি লালন পালন, গবাদি পশুর খামার, মাছের খামার, বৈচিত্র্যময় শাক সবজি, ড্রাগন ফ্রুটস, বাউকুল, কাজি পেয়ারা, এত যে বৈচিত্র্যতা, এগুলো এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট কৃষকের নিজস্ব অবস্থান থেকে তার উদ্যোগ এবং গণমাধ্যম এটা তো একটা ব্যাপক ভূমিকা অবশ্যই রেখেছে। যদি এইভাবে দেখি জিনিসটা, যে মানুষটিকে আজ থেকে 20 বছর আগে বলেছিলাম যে বাড়ির ছাদের উপরে বাগান করা যায়, কাজি পেয়ারা করা যায়, আজকে সারা দেশে কাজি পেয়ারার একাকার। যেই আনএমপ্লয়েড ইয়ুথ লেখাপড়া শেষ করার পর চাকরির পেছনে ঘুরেছে, পায়নি, তাকে মোটিভেট করেছিলাম তুমি বাড়ি ফিরে যাও, গিয়ে পুকুরটিতে মাছের চাষ করো, হাকিম আলীর মৎস্য খামার সেই সময়কার ক্যাম্পেইন, ছাদের উপরে মুরগির খামার করো। ওই মানুষটা আজকে বাংলাদেশে পোলট্রি শিল্পটা 30,000 কোটি টাকার, 1 লক্ষ কমার্শিয়াল পোলট্রি ফার্ম। আজকে বাংলাদেশে ফিশ ফার্ম প্রায় 1.5 লক্ষ। পোলট্রি তো বেশ সংকটেই আছে। হ্যাঁ, সংকটে আছে, সেটা তো অন্য ইস্যু, নানা ধরনের ভাইরাস আদার্স বিষয়। তো এই যে মাছের আগে ক্যাচ ফিশ, যেটা হচ্ছে আমরা নর্মালি হারভেস্ট যেগুলো ক্যাচ করতাম, সেগুলোর প্রাধান্য সবচেয়ে বেশি ছিল, এখন কালচার ফিশের প্রাধান্য বেশি। তো এইগুলো তো ওই বাড়ির ছাদের উপরের পোলট্রি ফার্মটি এখন গাজীপুরে বেল্টে চলে গেছে, পোলট্রি বেল্ট বলি আমরা। ওই মাছের খামারটি, বাড়ির সামনের পুকুরের খামারটি এখন বিশাল জলাশয় লিজে চলে গেছে। তো দিস আর দ্য স্ট্রেট ইম্প্যাক্ট অফ গণমাধ্যম। ঠিক, খরচের বিষয়টা আসছিল। আপনি প্রতিনিয়ত আপনার একজন রিপোর্টারকে গ্রামে গঞ্জে পাঠিয়ে দিয়ে সেখানকার সব চিত্র তুলে নিয়ে আসার পেছনে যে সময়, খরচ এবং জনবল, এইটা কি অ্যাফোর্ড করতে পারে আমাদের টেলিভিশন বা পত্রিকাগুলো? এখানে দুটো বিষয়। প্রথমত স্যার একটু আগে যেমন বলেছেন যে ব্যক্তি, একজন রিপোর্টার ট্র্যাডিশনাল বা কনভেনশনাল রিপোর্ট, সেটা আপনি ক্রাইম বিট বলেন, পলিটিক্যাল বিট বলেন, সেই একজন অ্যাজ এ হিউম্যান বিং ওই রিপোর্টার, এবং এগ্রিকালচার বিট এই রিপোর্টারের ভিতরে মানুষ হিসেবে, হিউম্যান বিং হিসেবে একটু ডিফারেন্স আছে। যে এখানে যে কাজ করবে তার ভিতরে একটা প্রচন্ড রকমের ডেডিকেশন থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে, মাটির প্রতি প্রেম থাকতে হবে, মায়া থাকতে হবে। তারপর হচ্ছে প্রতিষ্ঠান এটা এফোর্ড করবে কিনা। ফাইন, একটি প্রতিষ্ঠান শুধুই কি অর্থ কামাই করার একটা মেশিন? সামাজিক দায়িত্ববোধ নেই। যে দেশে এখন পর্যন্ত কৃষি হচ্ছে মেইন ইকোনমির আসল মেরুদণ্ড, যেখানকার ইকোনমি থেকে পুরো দেশটা চলছে, প্রধানত আমি বলবো আজকে বাংলাদেশে 3,25,00,000 টন ধান চাল উৎপাদন হয়। যদি এর 25 লাখ টন চাল কম উৎপাদন হতো, দেশের মধ্যে হাহাকার পড়ে যায়। তাহলে কোনটাকে আমার প্রায়োরিটাইজ, আমি কোনটাকে করব? আমি কি সোকল যতক্ষণ যেই কথাগুলো বললাম এগুলোকে প্রায়োরিটাইজ করব, নাকি আমার রুরাল ইকোনমি, এগ্রিকালচার ইকোনমি বা রিয়েল ইকোনমিকে প্রায়োরিটাইজ করব? নিশ্চয়ই সেটাকে, এবং তার উপরই গোটা জাতির অস্তিত্ব নির্ভর করছে। ডক্টর গোলাম রহমান, এই যে প্রায়োরিটি দেওয়ার বিষয়, গুরুত্ব দেওয়ার বিষয়, আমি একজন সংবাদকর্মী হিসেবে যদি বলি যে আমি আগামীকাল কোন কোন সংবাদগুলোকে সংগ্রহ করব, আমার রিপোর্টারদের পাঠাবো এবং সেগুলো পরিবেশন করব, সেটা নির্ভর করছে কি ঘটছে সরকার, রাজনৈতিক দল, ব্যবসায়িক সংগঠন, আরও যারা খবর সৃষ্টিতে ভূমিকা রাখেন, খবর তৈরি করেন, সেই জায়গায় কি কৃষির গুরুত্ব আছে সরকারিভাবে, রাজনৈতিকভাবে, বিভিন্ন প্রতিষ্ঠানের দিক থেকে? ঢাকায় আমরা অনেক রকমের সেমিনার, সিম্পোজিয়াম আমরা কৃষির গুরুত্ব শুনি, এগুলো সবই তাত্ত্বিক বিষয়। তো ফলে আমি তো ঘটনাই পাচ্ছি না যেটার উপর আমি গুরুত্ব দিয়ে সংবাদ করব। না, ঘটনা পাচ্ছি না, ঠিক এটা একেবারে ব্ল্যাটেন্টলি এই কথাটা অস্বীকার করা যাবে না। এই কারণে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। একবার ভারতীয় একটি পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা একটা পরিকল্পনা করলো যে উন্নয়ন সংবাদ পরিবেশন করতে চায়, এবং তাদের যে ডিস্ট্রিক্ট লেভেলের করসপন্ডেন্ট তাদেরকে জানানো হলো যে তোমরা অর্থনীতির সংবাদ পাঠাও। তখন তো ওই ডিস্ট্রিক্ট লেভেলের যারা করসপন্ডেন্ট তারা বলে যে আমাদের এলাকায় আর কি উন্নয়ন হয়, উন্নয়নমূলক আর কি সংবাদ পাঠাও? বাংলাদেশে তো উন্নয়ন সংবাদ বলতে আমরা বিটিভির সংবাদ। তো তখন দেখা গেল যে খুব বেশি ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে না, রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তখন ওই স্টাফ রিপোর্টারদের কিছু কিছু দায়িত্ব বন্টন করা হলো, এবং তারা বিভিন্ন এলাকায় গিয়ে দেখলো যে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কাজকর্ম হচ্ছে। একটা জায়গায় রয়েছে যে প্রচুর আলুর উৎপাদন হয়, সারা বছর সেখানে আলু সেখান থেকে রপ্তানি হয়, বিভিন্ন ধরনের আলু উৎপাদন হচ্ছে, সেখানে নদীপথে যাচ্ছে, ট্রাকে যাচ্ছে, বিভিন্নভাবে যাচ্ছে, এবং কোটি কোটি টাকার আলুরই ব্যাপার চলছে। এখন ওই লোকাল যে করসপন্ডেন্ট তার কাছে কিন্তু এটা নিউজ না, সে মনে করে যে এটা কি সংবাদ মূল্য রয়েছে। কিন্তু যখন বাইরে থেকে, যখন বোম্বে থেকে গিয়ে তারা নিউজ দেখেছে, তারা ইনস্টলমেন্ট বেসিসে নিউজ করেছে। এখন আমাদের এই মাইন্ডসেটের একটা ব্যাপার আছে। আপনি সংবাদ মূল্যের কথা বলছেন, আমার হাতে যখন 10টা খবর থাকবে সরকারের, রাজনৈতিক দলের, অঘটনের,
অপরাধের, আমি যদি সেগুলো সংবাদ মূল্য বিচার করি, সেক্ষেত্রে কৃষি আমার কাছে অনেক নিচে পড়ে যায়। ধরেই না হয় সাধারণভাবে যেই মূল্যায়নটা হয়, এটা তো আমার মাপকাঠিটা কিসের ভিত্তিতে করা হয়েছে? এটা জনগণ কোনটা বেশি জানতে চায়, কোনটা প্রভাব বেশি করবে। জনগণ যে কৃষির বিষয়ে জানতে চায় না তা কিন্তু নয়। আমার জনগণ কিন্তু এত ভায়োলেন্স জানতে চায় না, এত দুর্ঘটনা জানতে চায় না, এত ক্রাইম জানতে চায় না, এত পলিটিক্যাল রিটোরিক জানতে চায় না। কারণ একই কথা, ওই মন্ত্রীরা একই কথা বলছেন, একই কথা পরিবেশিত হচ্ছে, এবং একেবারে রাজনীতির নামে অনেক কদাচার হচ্ছে, সেগুলোও জানতে চায় না। কিন্তু তারপর কিন্তু সেগুলি জানছে বিকজ যেটা পরিবেশন করা হচ্ছে। পরিবেশনকারীর দায়িত্বেরও একটা ব্যাপার রয়েছে, কারণ সেখানে পরিবেশনকারী অর্থাৎ যারা সংবাদের বিট কিংবা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, তারা যদি ওইটুক স্যাক্রিফাইস করতে পারেন, ওই যে নিবেদিত প্রাণ হতে হবে যে হ্যাঁ এখান থেকে ভালো সংবাদ তুলে নিয়ে আসো। এখন গ্রামে কি জীবনের স্পন্দন নেই? গ্রামগঞ্জে কি এত বড় কৃষি সেক্টর, এখন যে কৃষি সেক্টরের কারণে দেশ বেঁচে আছে, বাংলাদেশের মতো দেশ 16 কোটি লোক বেঁচে আছে, তাদেরকে এত অবহেলা করার মতো সুযোগ কিন্তু নেই। রাজনীতির উপরে আমি কখন আনতে পারবো কৃষিকে? না, স্যারের কথার সাথে এবং আপনার প্রশ্নটা একই জায়গায় একেবারেই, যে এখানে তো আবারও আমি ঘুরে ফিরে বলছি মাইন্ডসেট অ্যান্ড প্রায়োরিটাইজ। আজকে মনে করেন এই মুহূর্তে আজকে যদি একটা বিষয় ধরি, যে আজকে যে সংবাদগুলো আছে, এই সংবাদের সাথে আমি দেখছি আরও একটি সংবাদ আছে, মনে করুন, আমি মনে করতে বলছি, আরও একটি সংবাদ আছে যে একটা বিশেষ ধানের সিডের প্রবলেমের কারণে এবার অনুমান করা হচ্ছে যে এতশো হেক্টর জমির ধান আবাদ ধস নামতে পারে। তাহলে এটা আপনি তাৎক্ষণিক হয়তো রেজাল্ট পাচ্ছেন না, 3 মাস পরে হারভেস্টে গিয়ে আপনি দেখছেন লিটারেলি আপনার 40 লাখ হেক্টর ধান কম উৎপাদন হয়েছে। তা আজকের দিনে আপনার যে প্রায়োরিটি ছিল, আপনার হাতে অনেক দুর্বল পলিটিক্যাল সংবাদ থাকার পরেও আপনি কিন্তু এই স্টোরিটাকে আগে দেন নাই। এটা কি বোঝার মানে সমস্যা এক্স্যাক্টলি, নাকি এর প্রভাব কি হবে আমাদের জাতীয় জীবনে, দেশে সেই দিকটাকে তুলে আনতে পারছি না? সেই কারণে না, আমি বলবো প্রভাব কেন বলবো, যে যারা বসে আছেন একদম টপ লেভেলের ডেস্কে যারা বসে আছেন, তাদের ভেতরে এক ধরনের মাইন্ডসেট করতে হবে। এটা ছাড়া আপনি পারবেন সেই ঝুঁকিটা কেউ নিয়ে তো ধরাও খেতে পারেন না, চান্স ইজ ভেরি লেস। আমি কেন আপনাকে বলি, আপনি কেন মানে হলিডে গুলোতে পলিটিক্যাল স্টোরি আপনাকে লিড করতে হবে? যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, বড় ধরনের ক্রাইম, সেটা অন্য জিনিস, কিন্তু আপনি কি অন্তত আপনার ছুটির দিনগুলোতে স্পেশাল স্টোরিগুলোকে আপনি কভার করতে পারেন না, লিডে আনতে পারেন না? শুক্র শনিবারে কিন্তু ডাল ডে খুব বেশি করছেন না। কিন্তু এই ধারণাটা প্রতিষ্ঠিত যে রাজনীতি সম্পর্কে মানুষের আগ্রহ বেশি, আর রাজনীতি যেহেতু সবকিছুকে নিয়ন্ত্রণ করে, সেই কারণে এর প্রভাবও বেশি। না, আমি তাহলে যদি আপনাকে এভাবে বলি, রাজনীতি কি শুধুই কি রাজনীতিদের রাজনীতি, কৃষির রাজনীতি নাই? সবকিছুরই। তাহলে কৃষির রাজনীতির ভেতরে যে কত কিছু আছে, আপনি একটি প্রকল্পের কেলেঙ্কারি নিয়ে যদি আপনি রিপোর্ট করেন, আপনি ওই যাবেন শিক্ষাতে, আপনি যাবেন স্বাস্থ্যতে, কৃষিতে দেয়ার আর সো মেনি প্রকল্প আছে যেগুলো দিনের পর দিন লুটতরাজ হচ্ছে, আমরা সেখানে নজর দিচ্ছি না। কতগুলো জায়গা আছে, আপনার কোন স্টোরিটা আপনি পাঠাইছেন আপনার রিপোর্টারকে যে ওইটা খুঁজে আনো তো দেখো। সেখানে পরিকল্পনার সমস্যা, এই বিষয়টাতে আনবো। আরও একটা বিরতির পর আমরা কথা বলছি কৃষি সাংবাদিকতা নিয়ে। ফিরে এসে আরও অনেক কথা বলবো এবং আপনাদের প্রশ্ন নেব। 3 গতে আমরা কথা বলছি কৃষি সাংবাদিকতা নিয়ে। একটা প্রশ্ন নিয়ে তারপরে অতিথিদের কাছে ফেরত যাব। জি, আপনি ওনাকে মাইক্রোফোনটা দেন। জি, আমি সাদিয়া বিনতে ওমর। আমি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের স্টুডেন্ট হিসেবে প্রশ্নটা করছি। সেটা হচ্ছে আমরা তো বিভিন্ন কোর্স করে থাকি ইউনিভার্সিটিতে, লাইক স্পোর্টস জার্নালিজম, ইকোনমিক জার্নালিজম, ক্রাইম জার্নালিজম, এরকম তো অনেক কোর্স করে থাকি, কিন্তু এগ্রিকালচারাল জার্নালিজম নিয়ে আমাদের কোনো কোর্স নেই। সো আমি যেহেতু একজন সাংবাদিকতার স্টুডেন্ট, সেই হিসাবে আমি যদি কৃষি সাংবাদিকতা নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি তো শেখার মতো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। একটা কোর্স হলো তো আমরা সেখান থেকে কিছু শিখতে পারি। ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। স্যার, আপনি বলেন কেন কৃষি সাংবাদিকতা পড়ে কোর্স? আমার খুব যথার্থ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটি সেক্টর কৃষি, বাংলাদেশের এত বড় একটি সেক্টর, এবং এটিতে গণমাধ্যমের অনুপস্থিতি ওই অর্থে মেজর কোনো কন্ট্রিবিউশন নেই। একমাত্র কথা বলতে গেলে হয়তো শাইখ সিরাজ ছাড়া আর কিছু আমরা খুঁজে পাই না। এটা খুব দুঃখের কথা আর কি। এখন আমাদের এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতার শিক্ষার প্রচলন হয়েছে 1962 সাল থেকে।
প্রায় 53 বছর। এখন এই 53 বছরের মধ্যে কৃষি কিন্তু আগে থেকেও ছিল, আরও বেশি ছিল হয়তো, এখনও কম নেই। এই মানুষজনকে খাইয়ে পরে বাঁচিয়ে রেখেছে কৃষি, কিন্তু এর প্রতি আমরা সঠিক মূল্যায়ন করতে পারিনি। আমরা উন্নয়ন সাংবাদিকতার নামে কোনো কোনো ক্ষেত্রে কৃষিকে কিছু কিছু জায়গায় আমরা উন্নয়ন সাংবাদিকতার নামে তাকে আমরা বিবেচনা দেওয়া হচ্ছে, এবং সেখানে অন্যান্য উন্নয়নের অন্যান্য সেক্টরকেও আমরা একইভাবে দেখি। সেখানে কৃষি কিন্তু অতি অল্প জায়গা জুড়ে আছে। যখন আমরা দেখি যে বাংলাদেশ বেতারের, যখন অন্যান্য এই রেডিও ছিল না, তখন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সূচির পর্যালোচনা করে দেখেছিলাম যে প্রায় শতকরা 3 মিনিট সময়ও পাওয়া যায় না বাংলাদেশ বেতারে কৃষি সংক্রান্ত খবরাখবর প্রচারিত হয়। স্যার, কোর্স কেন চালু করছেন না? এখন না, অবস্থা বুঝতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা না হলে তো আমাদের কোর্স হঠাৎ করে রাতারাতি চালু হবে না। তো গণমাধ্যম কখনোই মনে করে নাই যে কৃষিকে একটা বিষয় হিসেবে, টপিক হিসেবে, এটার একটা ইম্পর্টেন্ট সেক্টর হিসেবে বিবেচনা করা যায়। এবং একইভাবে আমার ধারণা যে পাশ্চাত্যের অনুকরণ প্রিয়তা আমাদের কোর্স চালু করার ব্যাপারেও অনেকখানি প্রভাব ফেলেছে। আমাদের অনেক দুরূহ বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করি। আমাদের এমনকি এই গণমাধ্যম, সাংবাদিকতা, গণযোগাযোগ, এই সমস্ত বিষয়াবলীর মধ্যে অনেক বিষয় আছে যেগুলোর প্রয়োগ অত বেশি না এখনো, অথচ আমরা কৃষিকে ততখানি মেজর এরিয়া হিসেবে আমাদের সাংবাদিকতা নিয়ে আসতে পারিনি। এটা আমাদের এক ধরনের ব্যর্থতা, এবং এটা পারসেপশনাল ব্যর্থতা। আমরা যে আমাদের মাইন্ডসেটের ব্যর্থতা, যে আমরা ওই মাইন্ডসেটেই আমরা বিশ্বাস করি না, ব্যাপারটা এরকম। সেই কারণে দক্ষ সংবাদকর্মী তৈরি এখন এটা একটা নতুন একটা প্রচলন হতে যাচ্ছে, নতুন একটা এই যে তাগিদ, এই তাগিদটা এসছে যে কৃষককে বাঁচতে হবে, কৃষিকে বাঁচতে হবে, মানুষকেও বাঁচতে হবে। এবং সুতরাং কৃষিকে অনেক বেশি গুরুত্ব দিলে পরেই তখন আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃষি শিক্ষা অনেক বেশি, কৃষি শিক্ষা কিন্তু রয়েছে, কিন্তু কৃষি সাংবাদিকতার শিক্ষার অভাব রয়েছে। এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু সেখানে কিন্তু কৃষি সাংবাদিকতা পড়ানো হয় না। কৃষি পড়ানো হচ্ছে, কিন্তু এই কৃষি সাংবাদিকতা পড়ানোর একটা সুযোগ আমাদের তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই কোর্স চালু করার কথা আপনি বিভিন্ন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে এর মধ্যে বলেছেন। হ্যাঁ, এবং একটা কাজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই সাংবাদিকতা বিভাগের সাথে ক্যাটালিস্ট এবং সমষ্টি, আমিও আছি সেখানে, একটা পূর্ণাঙ্গ কোর্স একটা চালুর জন্য, যেখানে মিজোরি ইউনিভার্সিটি থেকে বেশ কয়েকজন এক্সপার্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে, জি মিজোরি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, টেলিভিশন এবং হ্যাঁ, মানে একটা কোর্স, একদম ফুল একটা কোর্স চালু করা। তো আমার সাথে ওদের কয়েকটা মিটিংও হয়েছে, তারা আমার 30 বছর এক্সপিরিয়েন্সগুলো, ওর ভিতরে কি কি আনা যায় এগুলো নিয়ে কথা হচ্ছে। এটা একটা আশার কথা যে যদি পূর্ণাঙ্গ কোর্সটা চালু হয়, যেমন আমরা এখন যেটা দেখি যে আমি আমার চ্যানেলে যদি নিউজের হেড হিসেবে আছে, আমি দেখি অনেক ছেলে মেয়ে কিন্তু মাঝে মধ্যে আসে যে আমি কৃষি সাংবাদিকতা বিটে আপনার সাথে কাজ করতে চাই। তো এই কথাটা তো 5 বছর আগে শুনি, আগ্রহটা তৈরি হচ্ছে। অতএব তৈরি যখন হচ্ছে, আমার মনে হয় একটা আশার আলো হয়তো ক্ষীণ হলেও একটা দেখা যায়। বাট সময়ের একজন ছাত্র পিএইচডি গবেষণা করছে এই কৃষি সাংবাদিকতার উপরে, এবং এই বাংলাদেশে কৃষি সাংবাদিকতা, গণমাধ্যমে কৃষি এবং জনাব শাইখ সিরাজের অবদান ইত্যাদি মিলিয়ে, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমার অধীনেই করছে। এবং যারা এর মধ্যে কাজ করছেন কৃষি সাংবাদিকতার উপরে আলাদা কোর্স না পড়ে এসে, তাদের উন্নয়নের জন্য কি করা যায়? খুব ভালো একটা কোশ্চেন। না পড়ে, যেমন আমি তো সাংবাদিকতারও ছাত্র নই, বা আমি কৃষিরও ছাত্র নই, আমি পড়েছি ভূগোলে পড়েছি। হ্যাঁ, তো এখন এখানে যে সাংবাদিকতার ব্যাপারটা আমার কাজ করতে আমি শিখেছি। হ্যাঁ, কিন্তু এখন যে সাংবাদিকতাটা মাঝে মধ্যে কৃষিতে হয়, যেমন ডিজাস্টারটা কীরকম হয়, একটা খুব লিডিং পত্রিকা একসময় বছর দুয়েক আগে দেখলাম যে লেখা টমেটোতে বিষ। আসলে টমেটোতে হরমোন প্রয়োগ করা হচ্ছে, বিষ এবং হরমোন এক জিনিস না। হরমোন আপনি বৈধ, আপনি হরমোন ব্যবহার করতে পারেন, রাইপেন হরমোন, গ্রোথ হরমোন বাড়তির জন্যে, কিন্তু লিখেছে টমেটোতে বিষ। টমেটোতে বিষ মানে পেস্টিসাইড ইউজ করেছেন, ওই টমেটো খেলে আপনি মারা যাবেন। তো এই যে ডিজাস্টারটা করে দিল, আতঙ্ক তৈরি করা হলো, এই যে ডিজাস্টার না জেনে, সাংবাদিক জানলো না বলে কিন্তু সেই ডিজাস্টার, টেকনিক্যাল নলেজের অভাব। তারপর আসুন, সারের ঘাটতি যখন হয়, ভিজুয়াল মিডিয়াতে রেগুলার দেখি বলা হচ্ছে ইউরিয়ার ঘাটতি, কিন্তু দেখাচ্ছে টিএসপি, এমওপি। তো কৃষক যখন ছবি দেখছে যে কালার, সে কানে শুনছে ইউরিয়া ইজ হোয়াইট কালার, কিন্তু ছবি দেখছে লাল রঙেরটা, টিএসপি, এমওপি ডিফারেন্ট কালার, ও কিন্তু বিভ্রান্ত হচ্ছে। তো সাংবাদিক, কৃষি বিষয়ে সাংবাদিকতার জন্য কি কারণে এটা দরকার, যে তার যদি না জেনে করে, যতটুক আছে
তার চেয়ে খারাপ সেটা অবস্থা কিন্তু আরো হবে। খারাপ হবে। কাউন্টার প্রোডাক্ট। সো দ্যাট সাংবাদিকতা, কৃষি সাংবাদিকতাটার দরকার ব্যাপকভাবে। এই কারণে আরেকটি কথা বলে আমি আমার এই অংশে শেষ করি। যেদিন আসছে সামনে, আমরা সবাই জানি যে ক্লাইমেট চেঞ্জ। আপনি দেখেন আমাদেরও কিন্তু হেমন্ত বসন্ত শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঋতু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। যে দিন আগামীতে আসছে, এত বেশি দরকার হবে কৃষি সাংবাদিকতার বা কৃষি ক্ষেত্রে সাংবাদিকদের প্রয়োজন এত পরিবেশ সাংবাদিকতার মধ্যে পড়ে যায়। বেশি হবে যে আপনি প্রতিটা মুহূর্তে আপনি ডিজাস্টার ফেস করবেন। সো আপনি গণমাধ্যমে কি তুলে ধরবেন? আপনি গণমাধ্যমে তুলে ধরতে গেলেই তো আপনাকে ওই নলেজটা লাগবে, ওই কথাগুলো লাগবে, ওই সাংবাদিককে লাগবে, এই বিষয়ক সবশেষ তথ্য গবেষণা সেগুলো সম্পর্কে জানতে। তাহলে যে কারণে অনেক বেশি সংখ্যক কৃষি সাংবাদিক বা গ্রাম নির্ভর অর্থনৈতিক সাংবাদিক যেটাই বলেন বা ডেভেলপমেন্ট জার্নালিস্ট, তাদের সংখ্যা বাড়াতে হবে। জি, আমরা প্রশ্ন নিতে চাই, এদিকে কে করবেন? জি, আপনি। জনাব শাকিব স্যারের কাছে আমার প্রশ্ন যে আসলে আমি এখন একটি অনলাইন পত্রিকাতে জব করছি আর কি, প্রতিবেদক হিসেবে। আপনার বিট কি? আমি ক্রাইম বিটে কাজ করি। হ্যাঁ, কি বিট? ক্রাইম বিটে শীর্ষ নিয়োগে আছি। তো আসলে এখন আমি যতগুলো অনলাইন পত্রিকায় দেখেছি, কোনো অনলাইন পত্রিকাতে এমন কোনো ক্যাটাগরি নেই যেখানে কিনা কৃষি বিষয়ক সংবাদ প্রকাশিত হবে শুধুমাত্র। এবং আমার দেখা মতে অনলাইন পত্রিকাগুলোতে কৃষি বিষয়ক সংবাদগুলো পেজে থাকেন, এগুলো মূলত হচ্ছে জেলা সংবাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তো আসলে সেখানে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে? হ্যাঁ, গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি এই বিষয়ে আপনাকে জানতে চাই যে আমরা এই কৃষির সংবাদ কিন্তু কম করছি না। তিনি যেটা বললেন যে পত্রিকার মফস্বল পৃষ্ঠায় আর টেলিভিশনের জেলা সংবাদের মধ্যে অনেক কৃষির খবর থাকছে, জাতীয় সংবাদে, প্রাইম টাইমের সংবাদে আসছে না। এটার কারণ কি? ওই একই গুরুত্বটা বুঝতে পারছি না, গুরুত্ব বোঝাতে পারছি না। কারণ হচ্ছে কি, ভালো সংবাদও তো তৈরি হতে হবে। হ্যাঁ, একটি ভালো সংবাদ হলেই হবে না, সেই সংবাদটিও তো তৈরি হচ্ছে না। একটা কৃষি ক্ষেত্রে আপনি অপরচুনিটিসগুলো কত বেশি দেখেন। আপনি যদি গ্রামে যদি শুধু ক্যামেরাটা অন করে রেখে দেন, এর ভেতরে যত দৃশ্যপট ওই 3 মিনিট বা 2 মিনিট ভিজুয়াল মিডিয়ার জন্য অনেক আকর্ষণীয়। আপনার এখানে পেছনে কোনো ধারা বর্ণনাও দেওয়ার দরকার নেই। দেয়ার আর লট অফ থিংস ইজ হ্যাপেনিং অন দ্য স্ক্রিন। সো আপনি তো টেস্টটা চেঞ্জ করার তো আপনি পথ প্রদর্শন তো আমরা করবো, আমরা যারা টেলিভিশন পরিচালনা করি। আমাদের কেন আমরা একদম ব্যাং করে আছি যে পলিটিক্যাল নিউজ না হলেই হবে না? ফাইন, একদিন দুদিন হয়তো আপনি মার খাবেন, তৃতীয় চতুর্থ দিনে তো দেখা যাবে যে ওই স্টোরিগুলি লিড হচ্ছে। আপনারা যে একটা স্পেশালাইজ নিউজ করছেন কৃষির উপরে, এটার সাড়া কেমন? যথেষ্ট ভালো সাড়া। আমার তো এটার জন্য তো যে কি বলে বিজ্ঞাপনদাতাও তো এগিয়ে আসলো। আমি তো ইগনোর করতে পারি ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নাই। দেয়ার ইজ নো চান্স। কিন্তু মাটিও মানুষ, আমরা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা কোনো বিজ্ঞাপন দিয়ে প্রচার করি না, কোনো ব্র্যান্ডিংও করি না। কিন্তু ওইটা তো বাংলা লিঙ্ক তো একদম রেগুলারই করছে। আমার কোনো ঘাটতি দেখছি না, এবং তারা তো আরো সময় বাড়াতে বলছে। তো এইগুলো একটা চিন্তার খোরাক হতে পারে, জিনিসগুলো ভাবা দরকার এখন সময়। একটা সময় তো দৈনিক পত্রিকায় প্রথম পৃষ্ঠায় কোনো মফস্বলের সংবাদই ছাপা হতো না, আর কৃষি তো আরো দূরের ব্যাপার। আমি 8 বছর ফুল পেজ পড়েছি ইত্তেফাকে। এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, একেবারে যে একই জায়গায় থেমে আছে তা না। কিন্তু শুধু কৃষি আর গ্রাম হলে চলবে না। আমি কি ধরনের সংবাদ দিচ্ছি, তার গুরুত্ব কতটুকু, তার কোন অ্যাঙ্গেলে আমি স্টোরিটা করছি, তার ইম্প্যাক্ট কি হবে, এই সব কিছু মিলেই হয়তো গুরুত্বটা বাড়বে। আমি ছোট্ট একটা ঘটনার কথা বলি। আমরা যখন প্রথম কৃষি সাংবাদিকতা আমাদের চ্যানেলে শুরু করলাম, তখন আমি এই বিভিন্ন বিটের ছেলে মেয়েতে নিয়ে, আমি যখন আমার শুটিংয়ে যাচ্ছি, সাথে প্রত্যেক সপ্তাহে একজন করে নিয়ে যাই। প্রথম দিকে সবাই খুব আগ্রহ, ওদের কাছে তো এটা পিকনিকের মতো লাগছে, তার সাথে যাচ্ছে। হ্যাঁ, 4th, 5th, 6th ডে থেকে আর দেখি যে কেউ আমার ধারে কাছে কষ্টটা, কারণ সেই ভোর 4টার সময় স্যার গাড়িতে উঠে, জীবনে কবে উঠছিলাম ও তো মনেও করতে পারে না। হ্যাঁ, তো যাচ্ছে, কিন্তু গিয়ে আমার মতো আমি আমার শুটিংয়ে বেরোয় যাচ্ছি, ওকে বলছি যে তোমাকে আমি রাখলাম এখানে, তুমি এখানে ঘুরে ফুরে দেখো কিছু পাও কিনা। একদিন তো একজন হাত পা ছেড়ে কাঁদাই শুরু করলো যে স্যার আপনি আমার ফেলে কোথায় যাচ্ছেন, আমি কিন্তু কি করবো, খাখা মাঠ চারিদিকে। আমি কি, তুমি দেখো। অনেকক্ষণ সে ভাবলো। আমি বলি যে সে যে যতটুকু শিখেছে তার থেকে যে মাথাটাকে একটু খুলে একটু জিনিস ভেতরে ঢুকাবে, যে কনসিভ করবে যে কত কিছু হচ্ছে, ওটা নাই, ওই সেটিংয়ের মধ্যে আছে। ওই যে দেখো খোলা মাঠের মধ্যে দূরে একটা লোক হাল দিচ্ছে, চারিদিকে পুরো মাঠটা বিরান, কোনো লোক নাই। ইউ গো দেয়ার, ইউল ফাইন্ড এ স্টোরি ওভার দেয়ার। এবং সে তাই পেলো, কারণ আমি জানি ওই লোকটির নিজস্ব কোনো গরু নাই বোধ হয়, যে কারণে সে আগাম গরু হায়ার করে হাল দিচ্ছে। আর যদি হালের সিজন হতো তাহলে সবগুলো মাঠের ভিতরে হাল চলতো। এটা শুধুমাত্র যে কৃষককে তুলে আনা হচ্ছে তা না, তার জীবন বোধ, বাংলাদেশ সম্পর্কে জীবনবোধ, এবং বেশিরভাগ বাংলাদেশের কত পার্সেন্ট কৃষকের নিজস্ব হালের বলদ নেই। ইউ উইল ফাইন্ড স্ট্যাটিস্টিক্স। কত কিছু হতে পারে। আপনি যদি লিড স্টোরিতে দেখেন যে বাংলাদেশে যেই কৃষক ফসল ফলায়, আমি এত আরামে ভাত খাই, তার প্রায়
80% কৃষকের হালের বলদ নাই, সে হায়ার করে হালের বলদ করে। তো ওর চেয়ে যে কোনো পলিটিক্যাল স্টোরি চাইতে ওটার স্ট্রেংথ, ওটার ভ্যালু অনেক বেশি। নির্ভর করছে কিভাবে পরিকল্পনা করছি এবং কাজটা করছি। যে পেছনে যে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে কৃষি নিয়ে আমরা এত কিছু চিন্তা করতেছি, সেখানে সরকার কি করতে পারে কৃষি সাংবাদিকতা বিষয়ে? আরেকটি বিষয় হলো যে আপনারা যারা গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা আছেন, শীর্ষস্থানে আছেন, আপনারা কি উদ্যোগ নিতে পারেন জয়েন্টলি যে কৃষি সাংবাদিকতাকে এগিয়ে নেওয়া? স্যার, সরকার কি করতে পারে এখানে? আবার বলছিলাম যে সরকার নিজেই বা কতটা গুরুত্ব দিচ্ছে কৃষিতে, তাতে করে আমরা খবরের উপাদান আরো বেশি পেতাম কিনা যদি বেশি গুরুত্ব দিত। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি আগে দেখতে হবে। রাজনৈতিক দলগুলো কতখানি এই কৃষিকে প্রাধান্য দেয় কিংবা কতখানি তারা ওয়াকিবহাল। রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে এই কৃষিকে কতখানি গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং ওইখান থেকে তো সরকার পালিত হচ্ছে কিনা সেটা গণমাধ্যম কতটা অনুসরণ করছে, এবং সেটাই কিন্তু আবার শেষ পর্যন্ত সরকারকে বিবেচনা করতে হবে। কারণ সরকার তো আকাশ থেকে আসেনি, সরকার তো আমাদের দেশেরই সরকার। সেই জন্যে ওই রাজনৈতিকভাবে যদি জিনিসটাকে পরিত্যাজ্য করা হয় তাহলে তো জিনিসটা আমাদের মধ্যে থাকছেই না, কনটেক্সটেই থাকছে না। সুতরাং যদি কনটেক্সটে নিয়ে আসতে হয় তাহলে অন্য অন্য সেক্টরের মতো কিংবা তার চেয়েও বেশি কৃষিকে গুরুত্ব দিতে হবে। এবং সেই গুরুত্বটা যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধু ক্রাইম আর পলিটিক্স কিংবা ওই বিটি আমরা শেষ প্রশ্নটা নেই, আপনি করতে চেয়েছেন। আমি ফয়সাল, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে পড়ছি। স্যারের কাছে আমার প্রশ্ন, যে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি হয়ে থাকে আমরা জানি, কৃষিক্ষেত্রে এই দুর্নীতি হলে সেটা অনেক মারাত্মক রূপ নেবে এবং নিচ্ছে যতদূর বুঝি। তো গণমাধ্যমে আসলে কৃষিক্ষেত্রের দুর্নীতিটা নিয়ে কীরকম আসলে রিপোর্ট করা হয়? এবং দ্বিতীয় কথা বলতে যাচ্ছি যে একটা ধারাবাহিকভাবে কোনো রিপোর্ট করার ব্যাপারটা আসলে খুব কম দেখা যায়। ধরে নিচ্ছি যে গাইবান্ধায় কোথাও বন্যার কারণে হচ্ছে, হ্যাঁ আজকে এটা হলে মানে দুদিনের মধ্যে এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা বলা হচ্ছে, তারপর যদি আবার দুদিন পরে রিপোর্টটা দেখায় যে হয়নি বা হওয়ার পরে এটা কি লাভ হলো, হ্যাঁ এক্স্যাক্টলি, শুধুমাত্র কিছু শেষ করতে হচ্ছে কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তর নিয়ে শুনেন, আমি পার্টিকুলার ওর প্রশ্নের উত্তরটা আমি দেব না, আমি অ্যাজ এ হোল একটু সাম আপ করার চেষ্টা করি। জিনিসটাকে আমরা আবারও ঘুরে ফিরে আমি ওই জায়গায় বলছি যে একটা উন্নয়নশীল দেশের গণমাধ্যম, আপনার অনুষ্ঠানের নাম 3 গ, গণমাধ্যম, গণতন্ত্র, গণমানুষ। বাংলাদেশের গণমানুষকে, এবং যদি গণমানুষ যদি বাঞ্চ অফ পিপল যদি গ্রামের গণমানুষ হয়ে থাকে, 11 কোটি মানুষ গ্রামে বাস করে, তাহলে তার প্রধান ইকোনমিটা কি? অ্যাগ্রো বেসড ইকোনমি, কৃষি, তার জীবন জীবিকা সবকিছু কৃষি। তারপর যদি আসি গণতন্ত্র, গণতন্ত্র প্রতিষ্ঠা পায় কিসের উপরে? জনগণের সমর্থনের উপর। জনগণের সমর্থন। যদি তাই হয় তাহলে ওই জনগণকে আমি কতটুকু তার কর্মকাণ্ড তাদেরই সংখ্যাগরিষ্ঠ সমর্থন করছি কি না, তাহলে একটা উন্নয়নশীল দেশের সর্বক্ষেত্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডই হচ্ছে একটা দেশের গণমাধ্যমের উন্নয়ন কর্মকাণ্ড বেরিয়ে আসো, যেটাকে আমি বলবো যে একটা মানে ইট ইজ এ নয়ন, একটা চোখ, উন্নয়নের নয়ন। আমার সবগুলো টেলিভিশনের চেহারা এরকম হওয়া দরকার। যদি আজকে বাংলাদেশ টেলিভিশন আমি দেখছি না, আমরা নাকশিট কাচ্ছি, অনেক কিছু করছি, কিন্তু আমি তো বাংলাদেশ টেলিভিশন থেকে উঠে আসা একটা মানুষ, তাই না? বাংলাদেশ টেলিভিশনের একসময় যেই ভূমিকাটা ছিল এখন সেই ভূমিকাটা সেভাবে লক্ষ্য করা যায় না। উচিত ছিল বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠান দিয়ে বাংলাদেশ টেলিভিশনকে বিচার করা ঠিক না। না, আমি বলবো মানে আপনার ওই অনুষ্ঠানের জনপ্রিয়তা আর বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয়তা কিন্তু আমি কেন বলছি কথাটা, আমি যদি পার্শ্ববর্তী ভারতের একটি কথা বলি, ভারতের যদি সকালবেলা অন্নদাতা নামে তাদের একটি অনুষ্ঠান যায়, এই অন্নদাতা অনুষ্ঠান শুধু পশ্চিমবঙ্গের কৃষকের জন্য না, বাংলাদেশের কৃষকও এই অন্নদাতাকে অনুসরণ করে। তাহলে বাংলাদেশ টেলিভিশনের কেন প্রতিদিন অন্তত টোটাল তার ট্রান্সমিশন ডিউরেশনের ভেতরে অন্তত 1-2 ঘন্টার অনুষ্ঠান থাকবে না গ্রামকে নিয়ে, গ্রামের মানুষকে নিয়ে? কারণ তাদের জীবন দায়িত্ব অনেক বেশি জাতীয় টেলিভিশন হিসেবে। স্যার, শেষ লাইন যদি যোগ করেন, শেষ করতে হবে। আমাদের দেশের কৃষক এত যদি 70% কৃষকও থাকে, তারা যে উৎপাদন করে, জিনিসপত্র উৎপন্ন করে, তার যে বাজার মূল্য পায় সেখান থেকে, তাহলে এই যে তাদের যে প্রোডাকশন কষ্ট অনেক সময় পায় না, তারা যে বঞ্চিত হয়, এটার উপরে এখানে কি রাজনীতি নেই, এখানে কি অর্থনীতি নেই, এখানে কি সমাজনীতি নেই, তাহলে সবই তো এখানে নিবন্ধ। তাহলে এই মানুষদেরকে আমরা কেন বঞ্চনা স্বীকার করছি, তাদের কেন গুরুত্ব দিই না? আমরা কৃষি নিয়ে আশা করছি আরো অনেক আলোচনা করব, কারণ এটা ধারাবাহিকভাবে করা দরকার। ধন্যবাদ ডক্টর গোলাম রহমান, ধন্যবাদ জনাব শাইখ সিরাজ, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন এতক্ষণ। 3 গতে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নম্বরে। আপনারা যদি 3 গর পুরনো পর্ব দেখতে চান তাহলে ইউটিউবে 3 গ এসএটিভি লিখে সার্চ দিন। 3 গ হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ নিয়ে অনুষ্ঠান। দেশে গণতন্ত্রের চর্চা কেমন হচ্ছে, গণমাধ্যম কি ভূমিকা রাখছে এবং
গণতন্ত্র এবং গণমাধ্যমে গণমানুষের স্বার্থ কতটা থাকছে সেগুলো নিয়ে আমরা বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলি। 3 গ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 8টায়। জয় হোক গণমানুষের।